ওকে, গুড ইভিনিং ফ্রেন্ডস। আই হোপ কি সবাই ভালো আছো, সুস্থ আছো। একবার জাস্ট ফটাফট সবাই কমেন্ট বক্সে চলে এসো, দেন আফটার আমরা ক্লাসকে স্টার্ট করছি। অ্যান্ড অফকোর্স তোমরা জানো ভালোভাবে দ্য মোস্ট ওয়েটিং ক্লাসেস অফ বিএমসি WBPSC JEE, যেখানে আমরা প্রত্যেকটা লাইনে হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে পয়েন্ট পড়বো। অ্যান্ড অফকোর্স প্রত্যেকটা ক্ষেত্রে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও কি সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড পারফেক্টলি ভাবে শোনা যাচ্ছে, ইয়েস অর নো। একবার জাস্ট ফটাফট কমেন্ট বক্সে হচ্ছে তীর মেরে দাও তাড়াতাড়ি। আমরা জাস্ট একটুখানি রিভিশন করতে চাই, আর তার আগে আমি আরেকটুখানি জিনিসগুলোকে বোঝাতে চাই। আমাদের স্কলারশিপ টেস্ট 50% অফ স্কলারশিপ টেস্ট আমাদের এক্সাম ওয়ারিয়ার বা EW প্রেপ অ্যাপ্লিকেশনে WBPSC JEE জন্য হচ্ছে চলবে, যেটা এই মাসের এন্ড পর্যন্ত হচ্ছে চালু হয়ে যাবে। মানে ইন দ্য সেন্স আমি প্ল্যানিং করছি কি এই রিসেন্টলি 4-5 দিন পর তোমাদের জন্য স্কলারশিপ টেস্ট দেওয়ার, ক্লিয়ার? তো অফকোর্স হচ্ছে তার ভিতরে ওটা ফ্রি অফ কস্ট মক টেস্ট থাকবে পুরোপুরি। আমাদের WBPSC JEE সিভিলের সব কিছুর উপরে ভিত্তি করে মক টেস্টটা থাকবে। তো টেনশন নেওয়ার দরকার নেই, যারা যারা এনরোল করেছো তারাও হচ্ছে অংশগ্রহণ করতে পারবে ওই স্কলারশিপ টেস্টে। তোমাদের অ্যামাউন্টটা হচ্ছে ব্যাক হয়ে যাবে, মানে 50% অফ অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমাদের ব্যাক হয়ে যাবে যদি তোমরা হচ্ছে র্যাঙ্ক করো, অফকোর্স। তো তোমাদের যে সিমেন্টের যে ফার্স্ট টপিকটা, ব্রিক্সের যে টপিকটা, ওর মক টেস্ট রেডি হয়ে গেছে। আজকে রাত্রিবেলা তোমরা হচ্ছে মক টেস্ট দিতে পারবে আমাদের EW প্রেপ অ্যাপ্লিকেশনে কন্টেন্ট সেকশনে। প্লিজ ফটাফট গিয়ে একবার কন্টেন্ট সেকশনকে চেক করবে রাত্রিবেলা। তো ওখানে হচ্ছে তোমরা মক টেস্ট দিতে পারবে এক একটা চ্যাপ্টার, মানে যদি চ্যাপ্টারের কথা বলি, এক একটা চ্যাপ্টার থেকে অন্তত হচ্ছে 5টা করে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা অ্যাটেন্ড করতে পারবে, 25টা করে কোশ্চেন, ক্লিয়ার? আশা করি সব কিছু হচ্ছে বোঝাতে পেরেছি। তো বেশি দেরি না করে ক্লাসকে স্টার্ট করা যাক। এর আগের দিন আমরা হচ্ছে এই সিমেন্টের ব্যাপারে পড়ছিলাম, অ্যাডিশন কোহেশন, ওর সাথে সাথে আমরা পড়ছিলাম কি অ্যাডিশন কোহেশন কি হয় আর এই সাউন্ডনেস কি হয়, এই প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে এর আগে হচ্ছে দেখেছি। এবার কোশ্চেন হচ্ছে এখান থেকে, আই হোপ কি কোনো কিছু ডাউট নেই। আমরা জানি ভালোভাবে কি জোসেফ অ্যাসপেডিন 1824-এ আমাদের পোর্টল্যান্ড স্টোনকে দেখে পোর্টল্যান্ড সিমেন্টের আবিষ্কার করে জোসেফ অ্যাসপেডিন, বাট মডার্ন যে সিমেন্টের যে আবিষ্কার করে তার নাম কি ফ্রেডরিক জনসন, যিনি হচ্ছে 1886-এ হচ্ছে আমাদের সিমেন্টের আবিষ্কার করে। আর সিমেন্টকে যদি আমি ক্যাটাগরাইজ করি তো দুটো ধরনের সিমেন্ট হয়, একটা হচ্ছে হাইড্রোলিক সিমেন্ট আর ওর সাথে সাথে নন হাইড্রোলিক সিমেন্ট। হাইড্রোলিক সিমেন্টের যদি কথা বলা হয় তো উইচ হ্যাভ এ প্রপার্টি গেটিং হার্ড অ্যান্ড সেট ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার, যেটা যখন ময়েশ্চার থাকবে তখন হচ্ছে হার্ড অ্যান্ড সেট হয়ে যাবে। তো সেই কন্ডিশনে সেই সিমেন্টটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হাইড্রোলিক সিমেন্ট। বাট যদি আমি কথা বলি ডু নট সেট ইন দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার, যদি ময়েশ্চার থাকে সেই সময় হচ্ছে সেট বা হার্ড হয় না, সেই সিমেন্টগুলোকে আমরা বলে দিই কি দ্যাট ইজ নোন অ্যাজ এ নন হাইড্রোলিক সিমেন্ট, যেটাকে প্লাস্টার অফ প্যারিসকে হচ্ছে আমরা ক্যাটাগরাইজ করেছি। ফার্দার যদি আমি এখানে কথা বলি, এটা ডিসকাশন আমরা করেও নিয়েছিলাম এর আগের দিন, কি আমরা ন্যাচারাল সিমেন্টের থেকে হচ্ছে বেশি প্রিফার করি আর্টিফিশিয়াল সিমেন্টকে। অফকোর্স হচ্ছে আর্টিফিশিয়াল সিমেন্টের স্ট্রেংথ বেশি হয় রাদার দেন আমাদের ন্যাচারাল সিমেন্টের। আর গ্রেডার UTM মেশিনের গ্রেডের আধারে অ্যাকর্ডিং টু 269, এটাকে একটুখানি কারেকশন করে নেবে, 269 অ্যাকর্ডিং টু 269 IS 269-1989 নের তহত আমরা জানি ভালোভাবে 39 নিউটন পার mm² যখন কম্প্রেসিভ টেস্ট আমরা UTM মেশিনে হচ্ছে কম্প্রেশন টেস্ট করব, তখন যদি ওটা 39 নিউটন পার mm² যে ওয়েটটা রেজিস্ট করে যায়, তাহলে সেটাকে আমরা 33 mm গ্রেডের হচ্ছে সিমেন্টের ভিতরে রাখবো। আর 43 mm গ্রেডের সিমেন্টের ভিতরে 81121986। প্লিজ এই যে রিকমেন্ডেশনগুলো, এই রিকমেন্ডেশনগুলো মুখস্থ করে রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এখান থেকেই হচ্ছে কোশ্চেন তৈরি হয়ে যাবে আমাদের WBPSCর এই সিমেন্টের টপিক থেকে। কেন কিনা সিমেন্টের টপিক একটা ভাস্ট টপিক, আর সিমেন্টের ভিতরে হচ্ছে অ্যাগ্রিগেটসও আছে, অ্যাডমিক্সচারও আছে, তো ওটা আস্তে আস্তে আমরা পড়বো। তো নিশ্চিতভাবে এই যে IS 12269-1987 অ্যাকর্ডিং টু 53 গ্রেড সিমেন্ট। তো আশা করি কি এই জিনিসগুলো প্রত্যেকজনের একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। তারপরে আমরা যদি কথা বলি কি কি ইনগ্রিডিয়েন্টস থাকে, তো ইনগ্রিডিয়েন্টসের ব্যাপারেও আমরা হচ্ছে ডিসকাস করে নিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি সবথেকে বেশি মাত্রাতে সিমেন্টের ভিতরে থাকে হচ্ছে লাইম, তারপরে হচ্ছে থাকে সিলিকা, নেক্সট আফটার অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, সালফার, অ্যালকালিজ অ্যান্ড জিপসাম। জিপসামকে আমরা 3 থেকে 4%-এ মিশাই। আর এই যে জিনিসটা, এই যে জিপসাম যেটা আমরা মিশাচ্ছি 3 to 4%, এটা কেন মিশাচ্ছি এটা একটু
পরেই হচ্ছে তোমরা বুঝতে পেরে যাবে। আজকের ক্লাস খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, এগুলো আশা করি তোমরা বুঝতে পেরে গেছো কি কি করে, কে স্ট্রেংথ প্রোভাইড করে, কে কালার প্রোভাইড করে, এইসব জিনিস তোমাদের একদম ক্লিয়ার আছে। অ্যালকালিজ কি হয়, যেগুলো আনডিজায়ারেবল প্রপার্টিজ, যেটা অ্যাফ্লোরেন্স তৈরি করে দেয়, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যালকালিজ। এরপরে আমরা ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টের দিকে যদি যেতাম, তাহলে ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টের ভিতরে আমরা দেখেছিলাম কি প্রথমে আমরা কি করব, মিক্সিং অফ র মেটেরিয়ালস। প্রথমে আমরা র মেটেরিয়ালগুলোকে হচ্ছে মিক্স করব, দেন আফটার ওগুলোকে বার্ন করব, নেক্সট আফটার আমরা ওই ক্লিঙ্কারগুলোকে কি করে দেবো, গ্রাইন্ড করে দেবো। আই হোপ কি এই প্রসেসটা হচ্ছে আমাদের কাছে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। এবার যদি আমি কথা বলি তো ড্রাই প্রসেস, দেখো আমাদের কাছে দুটো প্রসেস আছে, আমরা জানি ভালোভাবে, একটা হচ্ছে ওয়েট প্রসেস আর একটা হচ্ছে ড্রাই প্রসেস। ড্রাই প্রসেসের ভিতরে আমরা জানি ভালোভাবে কি প্রথমে ক্রাশ মিলের ভিতরে এই যে মেটেরিয়ালগুলো আছে, এই মেটেরিয়ালগুলোকে জ মিলের ভিতরে বা ক্রাশিং করা হয়, ক্রাশিং করার পর দেন আফটার গ্রাইন্ডিং করা হয়, গ্রাইন্ডিংয়ের পর এটাকে স্টোরেজ করা হয়, দেন আফটার মিক্সিং করা হয়, দেন আফটার প্রথমে প্রি হিটিং দেওয়া হয়। ড্রাই প্রসেসের ক্ষেত্রে আমরা প্রি হিটিং দিই 800 ডিগ্রি সেন্টিগ্রেডের, তারপরে আমরা ফিড করি এটাকে কিসের, রোটেটরি কিলনে। রোটেটরি কিলন থেকে হচ্ছে ওটা কি বেরোয়, ক্লিঙ্কার বেরোয়, অ্যান্ড ক্লিঙ্কার বেরোনোর পর দেন আফটার ওটাকে গ্রাইন্ড করি, গ্রাইন্ড করার পর ডাইরেক্টলি ভাবে আমরা হচ্ছে পাঠিয়ে দিই কুশায় ব্যাগেজ করতে, মানে প্যাকেজিং করতে 50 কিলোর একটা ব্যাগের ভিতরে। আশা করি কি এখানে কোনো প্রবলেম নেই। বাট এই ওয়েট প্রসেসের ভিতরে আমরা ডিজায়ারেবল, এটা ডিজায়ারেবল নয় কি আমরা হচ্ছে এখানে প্রি হিটিং করি, বাট এটাতে হচ্ছে কি মিশানো হয়, জল মিশানো হয়, আর জল মিশিয়ে পেস্ট ধরনের হচ্ছে তৈরি করা হয়। আর সেটা স্বাভাবিকভাবে তোমরা জানো ভালোভাবে কি পেস্ট তৈরি করলে বেশি ভালোভাবে হচ্ছে কি হবে, মিক্সিং হবে। যেরকম আমরা যখন মিক্সার গ্রাইন্ডারে মিক্স করি, যদি আমি শুকনো শুকনো মিক্স করি অফকোর্স গ্রাইন্ড হবে, কিন্তু যদি আমি স্লারি ফর্মেশন করতে চাই, একদম মিহিদানার মতন হচ্ছে মিক্স করতে চাই, তাহলে আমাকে জল ঢালতে হবে ওর ভিতরে। তো এই ওয়েট প্রসেসের ভিতরে আমরা কি করি, ওয়াটারকে পোর করি। আশা করি কি এখানে একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে এই জিনিসগুলো। ইয়েস অর নো একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। রোটেটরি কিলনের ব্যাপারে আমরা পড়ছিলাম এর আগের দিন। রোটেটরি কিলনের ভিতরে আমাদের 4টে জোন আছে, জোন 1, জোন 2, জোন 3 অ্যান্ড জোন 4। জোন 1 কি বলা হয়, ড্রাইং জোন। আমরা দেখেছি 250 থেকে হচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেডের যে টেম্পারেচারটা যেখানে দেওয়া হয় সেটাকে আমরা জোন 1 বলে থাকি। জোন 2তে আমরা দেখছিলাম ক্যালসিনেশন জোন, আর এই ক্যালসিনেশন জোনের ভিতরে 700 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের হচ্ছে টেম্পারেচার দেওয়া হয়। জোন 3তে সেটাকে আমরা বলে দিই ক্লিঙ্কার জোন, আর এই জোন থেকে স্টার্ট হয় এই যে মেটেরিয়ালগুলো আছে, এই মেটেরিয়ালগুলো ঠান্ডা হওয়া স্টার্ট হয়। এই 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া হয়। যখন বের করা হয় মেটেরিয়ালগুলোকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে ডেসিকেটারের ভিতরে হচ্ছে ঢালা হয়। কেন কি না, যদি হচ্ছে ডেসিকেটারে যদি আমরা এটাকে ঠান্ডা না করি, তাহলে যে ব্লেডসগুলো আছে, যেগুলো গ্রাইন্ডিং ব্লেডসগুলো, এই গ্রাইন্ডিং ব্লেডসগুলো কি হয়ে যাবে, গলে যাবে। মানে ক্লিঙ্কার্সগুলোকে গ্রাইন্ড করা হয়, আর গ্রাইন্ড করার পরই এটা হচ্ছে বেরিয়ে যায় কোথায়, প্যাকেজের জন্য। আই হোপ কি এই প্রসেসটা একদম ভালোভাবে প্রত্যেক জনের ক্লিয়ার আছে। আই হোপ কি এখানে কোনো কিছু ডাউট নেই, কোনো কিছু প্রবলেম নেই। আমরা হচ্ছে নেক্সট টপিকে হচ্ছে চলে যাক, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এবার দেখো এই যে জোনগুলো, এর পর থেকে মানে এখান থেকে আমরা আজকের ক্লাসকে স্টার্ট করব। ঠিক এবার দেখো যে আমরা পড়ছিলাম রোটেটরি কিলনের ব্যাপারে। এই যে রোটেটরি কিলন হয়, এটা কত আরপিএম এ ঘোরে। ফার্স্ট অফ অল এর যে আরপিএমটা হয়, রোটেশন পার মিনিট, এই রোটেশন পার মিনিটটা 1 থেকে 4 হয়। 1 to 4 আরপিএম এ হচ্ছে এর ব্লেডগুলো হচ্ছে কি হতে থাকে, মানে পুরো প্রসেসটা হচ্ছে ঘুরতে থাকে। ঠিক ওর সাথে ইনসাইড সারফেস অফ দি রোটেটরি কিল রিফ্র্যাক্টরি ব্রিক্স, আমরা একটু মানে যখন ব্রিক্স পড়ছিলাম তখন আমরা এই রিফ্র্যাক্টরি ব্রিক্সগুলোর ব্যাপারে হচ্ছে জেনেছিলাম কি রিফ্র্যাক্টরি ব্রিক্স এমন একটা ব্রিক্স হয় যেটা হাই টেম্পারেচার, যেরকম ভাট্টি, যেরকম ইটের হচ্ছে ভাট্টি, এই ইটের ভাট্টিতে হচ্ছে সাইডে যে ওয়ালটা হয়, এই ওয়ালটাও কিসের হয়, রিফ্র্যাক্টরি ব্রিক্সের হয়। আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। তো এবার দেখো প্রসেস, যখন আমরা মেটেরিয়ালকে এই যে কিলনের ভিতরে, রোটেটরি কিলনের ভিতরে আমরা কম্প্রেস এয়ার ঢালছি, দুদিক থেকেই কম্প্রেস এয়ার আসছে, উপর থেকে আমরা মেটেরিয়াল ঢালছি। এই যে মেটেরিয়াল, এই যে কম্পোজিশনগুলো এই জোন 1-এ যখন আসে, তো তখন ওর টেম্পারেচার কত হয়, 250 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই যে জোন 1-এ যখন আসছে, এই জোনের ভিতরে এই যে কম্পোজিশনগুলো হয়, এই কম্পোজিশনগুলোকে কি করা হয়, ড্রাই করা হয় 250 থেকে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রথমে হচ্ছে ড্রাই করা হয়।
তো এই যে ড্রাই করার জন্য এখানে কি হবে আমরা জানি ভালোভাবে কি কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি মাত্রাতে আমাদের অ্যাটমসফিয়ারে আছে। তো যদি কার্বন ডাই অক্সাইড কম্পোজিশনের সাথে হচ্ছে মিশে থাকে, সেই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে ভয়েডস তৈরি করতে পারে। মানে তোমরা জানো ভালোভাবে কি ক্লিঙ্কার্সের ভিতরে যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা হচ্ছে বেড়ে যায় তো নিশ্চিতভাবে ভয়েডস তৈরি হয়ে যাবে, মানে ছিদ্র ছিদ্র তৈরি হয়ে যাবে। এই কারণের জন্য প্রথম প্রসেসটাই হবে কি এই ভয়েডসগুলোকে হচ্ছে সরানো। এই ভয়েডসগুলোকে আমরা কিভাবে সরাবো, এটাকে ড্রাই করে moisture present in slurry or powder raw material is disappeared and CO2 gas liberates. In the sense এই প্রথম যে জোনটা জোন 1 এ রোটেটরি কিলনের ভিতরে জোন 1 এর ভিতরে আমরা কি করি যে ময়েশ্চার যেটা কন্টেন্ট আছে কম্পোজিশনের ভিতরে ময়েশ্চার ওর সাথে সাথে CO2 কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইডগুলোকে লিবারেট করে দেওয়া হয়, ডিসঅ্যাপিয়ার করে দেওয়া হয় জোন 1 এ। এরপরে হচ্ছে আমাদের কাছে আসছে কি, এরপরে আসছে আমাদের কাছে জোন 2। জোন 2 মানে কি বোঝাচ্ছে, জোন 2 মানে হচ্ছে ক্যালসিনেশন জোন। এবার দেখো ক্যালসিনেশন জোন মানে কি বোঝাচ্ছে। সাপোজ আমি একটু আগেই যেটা তোমাদেরকে বললাম কি যখন আমরা হচ্ছে মিক্সিং করি ওই মিক্সিংয়ের সময় আমরা ওটাকে স্লারি হিসাবে তৈরি করা, যখন একদম মিহিদানা পেস্ট করতে হয় তো মিহিদানা পেস্ট আমরা করব কিভাবে, ওর ভিতরে জল মিক্সড করতে হবে। তো এই কারণের জন্য এই যে ক্যালসিনেশন জোনের ভিতরে ইন দিস জোন স্লারি বা পাউডার র মেটেরিয়াল অবটেন দ্য সেমি সলিড স্টেট অ্যান্ড ফর্ম দি নডিউলস অ্যান্ড ডিউ টু গ্র্যাভিটি ফরওয়ার্ডেড টু দি নেক্সট জোন। মানে কি বোঝাচ্ছে কি এই যে জোন 2 আছে এই জোন 2 টেম্পারেচার কত 700 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে যখন আসবে তো 700 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে এই ছোট ছোট বল টাইপের হচ্ছে তৈরি হয়ে যায়, নোডিউলস তৈরি হয়ে যায়। এটাতে কিছু অ্যামাউন্ট অফ এই যে স্লারি হিসাবে পেস্ট টাইপের তৈরি হয়, আর পেস্ট টাইপ তৈরি হওয়ার পর এটা বলস তৈরি হয়ে যায়। আর বলসগুলোকে আন্ডার দ্য গ্র্যাভিটি ওটা হচ্ছে থার্ড জোনে পৌঁছে যায়। আর থার্ড জোনে এটা কিসে ফর্মেশন হয়ে যায়, ক্লিঙ্কার জোন। ক্লিঙ্কার মানে নোডিউলস, যেটা বড় বড় নোডিউলস হচ্ছে তৈরি হয়ে যায়। আর নোডিউলস থেকে দেন আফটার এটা কোথায় যাবে, ডেসিকেটারে যাবে। ইন দিস জোন সাম কেমিক্যাল কম্পোনেন্ট, দেখো এখানে হচ্ছে কিছু কেমিক্যাল কম্পোনেন্টকে হচ্ছে অ্যাড করা হয়। কোথায় গেল, ডিউ টু দি সারফেস টেনশন দিস মেল্ট পার্টিকেল চেঞ্জেস ইন্টু 5 to 10 মিটার রাউন্ড বল হুইচ ইজ কল্ড ক্লিঙ্কার। দেখো আমি কি বলতে চাইছি এখানে, আমি এটাই বলতে চাইছি সাধারণ ভাষায় হচ্ছে বুঝে নাও কি যখন এটা জোন 3 তে যাচ্ছে এটা হচ্ছে নডিউলস তৈরি করে দিচ্ছে বা ক্লিঙ্কার্স তৈরি করে দিচ্ছে, সে মেল্ট কন্ডিশন তৈরি হয়ে মানে কিছু কম্পোজিশন মিশানো হয় যেটার জন্য এটা মেল্ট হয়। আর মেল্ট হওয়ার জন্য এটা হচ্ছে 5 থেকে 10 মিটারের হচ্ছে রাউন্ড বল তৈরি হয়, যেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি ক্লিঙ্কার্স। ক্লিয়ার? তো ক্লিঙ্কার্স যখন তৈরি হবে তারপরে কি হবে প্রসেস, তো এটাকে বের করে দেওয়া হবে ক্লিঙ্কারের যে টেম্পারেচারটা হবে যখন বেরোবে তখন এর টেম্পারেচারটা যেন কত ডিগ্রি সেন্টিগ্রেড থাকা উচিত, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা উচিত। আর 1000 ডিগ্রি সেন্টিগ্রেডের পর এটাতে রোটেটরি কুলারে হচ্ছে ঢালা হয় যেখানে এই ক্লিঙ্কার্সগুলো হচ্ছে ঠান্ডা হয়। ক্লিয়ার? আশা করি কি বুঝতে পেরেছো। দেন আফটার ক্লিঙ্কার্স যখন হচ্ছে ঠান্ডা হবে দেন এটাকে গ্রাইন্ডিং মেশিনে হচ্ছে মিক্সড করে তখন একদম পুরো মিহিদানার মতন হচ্ছে আবার এর পাউডার তৈরি হয়ে যাবে। আর পাউডার তৈরি হওয়ার সময় এখানে কি হবে, তারপরে ব্যাগে ভরে যাবে। ঠিক গ্রাইন্ডিং প্রসেস কুলারে মানে ডেসিকেটারে আমরা এটাকে ঠান্ডা করব, ঠান্ডা করার পর এটা যখন বেরোবে তারপরে এটাকে আমরা কিসে রাখবো, গ্রাইন্ডিং প্রসেসে রাখবো। আমরা একটু আগে হচ্ছে যে গ্রাইন্ডিংগুলো হচ্ছে পড়েছিলাম, তো ওই গ্রাইন্ডিং প্রসেসে রাখার পর তারপরে এটাকে ব্যাগের ভিতরে ভরে দেওয়া হয়। আশা করি কি এখান পর্যন্ত কারোর কোনো কিছু হচ্ছে ডাউট নেই। জোন 1, জোন 2, জোন 3, জোন 4 সব কিছু হচ্ছে ক্লিয়ার আছে। বাট কোশ্চেন কী করে জিজ্ঞেস করতে পারে, কোশ্চেন এইখান থেকে জিজ্ঞেস করতে পারে কি জোন 2কে কি জোন বলা হয়। তো জোন 2কে আমরা জানি ভালোভাবে কি জোন 2কে আমরা নাম দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি ক্যালসিনেশন জোন। প্লিজ এটাকে ক্লিয়ার করে রাখবে কি জোন 2 আমরা ক্যালসিনেশন জোন বলি যেখানে টেম্পারেচার থাকে 700 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমি টিক করে চলছি। প্লিজ ওগুলোকে একটুখানি হচ্ছে নোট ডাউন করে নেবে, কেন কিনা এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদেরকে পড়তে হবে না, বেশি এফর্ট দিতে হবে না, কেন কিনা কন্টেন্ট রেডি আছে। তো কন্টেন্ট হিসাবেই হচ্ছে তোমরা পড়তে থাকো। এবার দেখো বক্স কম্পাউন্ড।
দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কেন কিনা এর উপরে অসংখ্য কোশ্চেন এসছে এসএসসি জেইতে। তো এক্সপেক্ট করা যেতে পারে কি সিমেন্ট থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই বক্স কম্পাউন্ড থেকেই হচ্ছে সব থেকে বেশি মাত্রাতে হচ্ছে কোশ্চেন আসতে পারে তোমাদের পেপারে। এবার দেখো এই যে বক্স কম্পাউন্ডগুলো, এই বক্স কম্পাউন্ডগুলো কি বাস্তবে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যখন আমি সাধারণ ভাষায় বোঝাচ্ছি, ছেড়ে দাও এখানে যেটা লেখা আছে ওটাকে ছাড়ো, আর সাধারণ ভাষায় হচ্ছে বোঝার চেষ্টা করো। যখন হচ্ছে সিমেন্ট বেরিয়ে আসলো, সিমেন্ট যখন ব্যাগের ভিতরে ভরা হলো বা তোমার ঘর পর্যন্ত পৌঁছালো, তুমি কি করলে, ওর ভিতরে জল ঢাললে। তো এইচওএইচ তো হবেই, ওতে হিট অফ হাইড্রেশন তো হবেই নিশ্চিতভাবে। হিট অফ হাইড্রেশন সাইডে আমি রেখে দিয়েছি ওটাকে, বাট যখন আমি ওর ভিতরে জল মিশালাম, ওটা কেমিক্যাল, আমরা জানি ভালোভাবে, কোশ্চেন এটা এসএসসির পেপারেও পড়েছিল কি যখন আমরা জল মিশাই সেই প্রসেসটাকে আমরা কি প্রসেস বলি, মানে সেই সময় যে হিট অফ হাইড্রেশন হয় ওটা কোন প্রসেসে হয়, এন্ডোথার্মিক না এক্সোথার্মিক। তো আশা করি কি এই কোশ্চেনটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন কি যখন আমরা কোনো মানে সিমেন্টের ভিতরে জল মেশাচ্ছি তো নিশ্চিতভাবে ওটা কীরকম ধরনের প্রসেস হবে, এক্সোথার্মিক প্রসেস। আর এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেনে এসএসসি জেইর পেপারে হচ্ছে পড়েছে। তো বক্স কম্পাউন্ড কি, যখন আমরা সিমেন্টের ভিতরে জল মেশাবো তো জল মেশানোর সঙ্গে সঙ্গে সেটা কিছু কেমিক্যাল রিয়াকশনস শো করবে। সেই কেমিক্যাল রিয়াকশনসগুলোকে প্রথম আবিষ্কার কে করেছিল বা প্রথম ডিসকভার কে করেছিল, সেই কেমিক্যাল রিয়াকশনগুলোকে মিস্টার বগ নামের একজন বৈজ্ঞানিক, তিনি হচ্ছে এই কম্পাউন্ডগুলোকে হচ্ছে ডিসকভার করে। এই কারণের জন্য এর নামটা কি পড়ে যায়, বগ কম্পাউন্ড। লি চ্যাটেলিয়ার আর বরহম। দেখো এবার এখানে হচ্ছে কোশ্চেন তারপরে দিচ্ছে কি লি চ্যাটেলিয়ার আর বরহম অলসো অবজার্ভড অ্যাবাউট ক্লিঙ্কার্স অ্যান্ড ফাইন্ড সিমিলার কম্পোনেন্ট অ্যাজ বগ। দেখো একদিকে যেরকম জোসেফ অ্যাসপিডিন হচ্ছে একদিকে হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্টের হচ্ছে আবিষ্কর্তা, কিন্তু ফেডরিকো হচ্ছে কি মডার্ন সিমেন্টের হচ্ছে আবিষ্কর্তা। তো যখন হচ্ছে এই জিনিসটা দেখা গেল এরকমভাবেই এখানেও যখন দেখা গেল কি যখন আমরা সিমেন্টের ভিতরে ওয়াটার মিলাচ্ছি তখন কিছু কেমিক্যাল রিয়াকশন শো হচ্ছে, আর ওই কেমিক্যাল রিয়াকশনটা হচ্ছে কে ডিসকভার করে, বক্স ডিসকভার করে। বাট যখন তারপরে আবার তারই সমবয়সী ল্যা চ্যাটেলিয়ার অ্যান্ড বরহম, ঠিক এরাও যখন হচ্ছে ওর উপরে একটুখানি ছানবিন করে, এরাও হচ্ছে ওই অবজার্ভ দ্য ক্লিঙ্কার অ্যান্ড ফাইন্ড সিমিলার কম্পাউন্ডস, মানে ওর মতনই হচ্ছে সিমিলার কম্পাউন্ডস হচ্ছে পায়। তো এই কারণের জন্যে এরা তিনজনে মিলেই বা এরা দুজনে মিলে যেহেতু আবিষ্কার স্টার্ট হয়ে গেছিল, তো এই কারণের জন্যে এই কম্পাউন্ডের নাম রেখে দিয়েছে কি বক্স কম্পাউন্ড। তো এই যে বক্স কম্পাউন্ড, এগুলো দ্য প্রিভিয়াস ইয়ার পেপারের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে হচ্ছে কোশ্চেন আসার ম্যাক্সিমাম চান্সেস আছে। প্লিজ একবার হচ্ছে নোট করে রাখবে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো আমরা জানি ভালোভাবে C3S আমরা পড়বো আস্তে আস্তে হচ্ছে এই জিনিসগুলোকে ভালোভাবে পড়বো, আজকের ক্লাসে এইসব জিনিসই হচ্ছে চলবে। ঠিক অ্যালাইড, ব্যালাইড, সেলাইড, ফেলাইট। ঠিক অ্যালাইড, ব্যালাইড, সেলাইড, ফেলাইট এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে একটা ধরনের কি বক্স কম্পাউন্ড। এগুলো হচ্ছে কি বগ কম্পাউন্ড। এই বগ কম্পাউন্ডগুলো কখন আসে, এই বগ কম্পাউন্ডগুলো তখন আসে যখন হচ্ছে আমরা সিমেন্টের ভিতরে কি মিশাচ্ছি, ইজিলি ভাবে যদি বলতে পারি তো সিমেন্টের ভিতরে যখন জল মিশাচ্ছি, যখন জল মিশানোর পর কেমিক্যাল রিয়াকশন হচ্ছে তখন এই বক্স কম্পাউন্ডগুলো তৈরি হচ্ছে। কিন্তু এই বগ কম্পাউন্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট, C3S ইজ দ্য মেন কম্পোনেন্ট অফ এ সিমেন্ট। অফকোর্স হচ্ছে আমরা যখন পড়বো এই C3S এর ব্যাপারে তখন আমরা জানবো কি কীরকমভাবে হচ্ছে এটা মেন কম্পোনেন্ট হচ্ছে। তো যাই হোক না কেন C3S কে আমরা হচ্ছে মেন কম্পোনেন্ট বলি, যেটাকে আমরা নাম দিয়ে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দি অ্যালাইট। তারপরে C2S যেটাকে আমরা নাম দিয়েছি কি ব্যালাইট। তারপরে হচ্ছে C3A সেটাকে নাম দিয়েছি স্যালাইট, অ্যান্ড C4AF এটার নাম দিয়েছি আমরা ফ্যালাইট। প্লিজ এটাকে হচ্ছে একটুখানি হচ্ছে মুখস্থ করে রাখবে, অ্যালাইড, ব্যালাইড, স্যালাইট অ্যান্ড ফ্যালাইট, এগুলোকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি বক্স কম্পাউন্ড। C3S মিনস অ্যালাইট, C2S মানে ব্যালাইট, C3A মানে স্যালাইট অ্যান্ড C4AF মানে হচ্ছে ফ্যালাইট। F মানে কি, দেখো এখানে F মানে হচ্ছে ফ্যালাইট, ঠিক F মানে হচ্ছে ফ্যালাইট। নেক্সট আফটার A
এ মানে হচ্ছে আমরা এখান থেকে স্যালাইট, এফ মানে ফ্যালাইট, এ মানে স্যালাইট। এর বাদ বাকি যেটা আছে এস, এখানে C2S আছে, এখানে C3S আছে, এটাকে আমরা এ গ্রেডে হচ্ছে ধরেছি। দ্য মোস্ট মেন কম্পোনেন্ট এটাকেই আমরা বলে দিই। তাহলে এটাই যদি হয় তাহলে এটা দিয়ে এ গ্রেড মানে হচ্ছে অ্যালাইট, আর তারপরে তো বেঁচে আছে কে, ব্যালাইট। এরকমভাবে মুখস্থ করতে পারো, এফ মানে ফ্যালাইট, এ মানে স্যালাইট, এ গ্রেড যদি হয় তো মেন কম্পোনেন্ট এটা সিমেন্টের, তো এই কারণের জন্য এটাকে অ্যালাইড, এ দিয়ে আমরা কি বলে দিয়েছি, এটাকে অ্যালাইড বলে দিয়েছি। আর C2S মানে হচ্ছে কি এখানে ব্যালাইট। এরকমভাবে হচ্ছে মুখস্থ রাখতে পারো। ক্লিয়ার? এবার দেখো, আমরা আগে পড়েছিলাম কি যখন রোটেটরি কিলনে ক্লিঙ্কার তৈরি করা হচ্ছিল, এই ক্লিঙ্কারের যখন আমি আগেও একটা টেবিলে লিখেছিলাম কি এই সিমেন্টের যে মেজর কম্পোজিশনগুলো আছে, কম্পোজিশনের ভিতরে সবথেকে বেশি ইম্পর্টেন্ট কম্পোজিশন হচ্ছে জিপসাম। কেন জিপসাম? যে ইনিশিয়াল সেটিং টাইমটা হয় একটা সিমেন্টের, ইনিশিয়াল কিছু সেটিং টাইম হয়, আর ওই ইনিশিয়াল সেটিং টাইমটা পোর্টল্যান্ড সিমেন্টে যখন আমরা চেক করব ভ্যাকার্ট অ্যাপারেটাস দিয়ে, তখন আমরা হচ্ছে ওই ইনিশিয়াল সেটিং টাইমটা আর ফাইনাল সেটিং টাইমটাও হচ্ছে চেক করতে পারবো। কিন্তু যদি আমি কথা বলি এখানে কি ইনিশিয়াল সেটিং টাইমটাকে কন্ট্রোল করার জন্যে প্রথমে হচ্ছে সিমেন্টের ভিতরে কি মিশানো হয়, ইনিশিয়াল সেটিং টাইম কে কন্ট্রোল করার জন্যে প্রথমে জিপসাম মেশানো হয়। না হলে কি হবে, এই যে কম্পাউন্ডগুলো যে তৈরি হচ্ছে মানে কাউন্টার রিয়াক্ট করার জন্যে ইনিশিয়াল সেটিং টাইমটা কিসের ফ্যাক্টরের জন্য হয়, এই C3 এর জন্যে। এটা হচ্ছে যখন ওয়াটারের সাথে সিমেন্টের রিয়াকশন হচ্ছে তখন এই সেলাইটটা হচ্ছে ফার্স্ট রেসপন্সিবল পারসন হয়, যেটা হার্ডেন করে দেয় সিমেন্টকে যদি জিপসাম না মেশানো হয়। তো প্লিজ এটাকে খেয়াল রাখবে, সিমেন্টের ভিতরে তার সেটিং টাইমটাকে ইনক্রিজ করার জন্যে আমরা কি মিশাই, প্রথমে জিপসামকে হচ্ছে মিশাই। তো জিপসামকে আমরা এখানে 4 থেকে 5% আছে, ফর দ্য টাইম বিং আমরা এটাকে লিখবো 3 থেকে 4%, 3 থেকে 4%। জিপসামকে আমরা যখন ম্যানুফ্যাকচারিং করব সিমেন্টের, তো সিমেন্টে যখন ক্লিঙ্কার তৈরি হবে ওই ক্লিঙ্কারের সময় আমরা জিপসামকে আগের থেকেই মিশিয়ে দিই। যদি জিপসাম না মেশানো থাকে তো নিশ্চিতভাবে সঙ্গে সঙ্গে হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশনস হওয়ার জন্যে এই কম্পাউন্ডটা C3A, এই C3A ইন দ্য সেন্স স্যালাইট, এই স্যালাইট কম্পোনেন্টটা কী করে দেবে, সিমেন্টকে হার্ডেন করে দেবে জল মেশানোর পরে। তো প্লিজ এটাকে নোট করে রাখবে কি জিপসামকে মেশাতেই হবে, যদি জিপসাম না থাকে তাহলে সব খেলা করে গেছে। ক্লিয়ার? না আমার কোথায় অর্ডার এসছে, জাস্ট আ মিনিট, 1 মিনিট দাঁড়িয়ে যাও জাস্ট। হচ্ছে ক্লিয়ার আছে সবার কি কিসের জন্য আমরা হচ্ছে জিপসামকে ইউজ করি সিমেন্টের ভিতরে? আর ওর সাথে সাথে যদি আমি কথা বলি কি যখন আমরা সিমেন্টের ভিতরে ওয়াটার মিক্স করি তো একটা HOH ফ্যাক্টর হয়, যেটাকে আমরা নাম দিয়ে দিয়েছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য হিট লিবারেটর অ্যাট মিক্সিং ওয়াটার ইন সিমেন্ট ইজ কল্ড দি হিট অফ হাইড্রেশন। যখনই আমরা সিমেন্টের ভিতরে হচ্ছে জল মেশাই তো সেই ক্ষেত্রে হচ্ছে ধোঁয়ার মতন হচ্ছে একটা বেরোয়, সেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি হিট অফ হাইড্রেশন, HOH বলা হয় এটাকে। ঠিক, আই হোপ কি এটা একটু ক্লিয়ার আছে। আর হিট অফ হাইড্রেশন যেটা হয় এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার পেপারের কোশ্চেন এসছে যে হিট অফ হাইড্রেশন যখন সিমেন্টের ভিতরে আমরা জল মিশাচ্ছি তো সেই প্রসেসে হচ্ছে কি হয়, হিট অফ হাইড্রেশন হয়। আর এই যে হিট অফ হাইড্রেশন এটা কি প্রসেস, এক্সোথার্মিক প্রসেস, দ্যাট ইজ নোন অ্যাজ দি এক্সোথার্মিক প্রসেস। প্লিজ এটাকে হচ্ছে ক্লিয়ার করে রাখবে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট প্যারামিটার এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। এবার দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা পড়লাম কি এখানে, আমরা পড়লাম অ্যালাইড, ব্যালাইড, স্যালাইট অ্যান্ড ফ্যালাইট। তো এই যে কম্পোনেন্টগুলো আছে এগুলো তো সিমেন্টে জল মেশানোর পরেই তৈরি হচ্ছে, বাট এর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো এই ক্যারেক্টারিস্টিক্সগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর নোটটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কেন কিনা ওখান থেকেই কোশ্চেন চলে আসবে। দেখো আমরা আগে বুঝে নিই কি কি এই কম্পোনেন্টগুলো, এই কম্পোনেন্টগুলো কোথা থেকে এসছে তো আমরা বুঝে গেছি, বাট কি এই কম্পোনেন্টগুলো। প্রথম কম্পোনেন্টের নাম হচ্ছে ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, যেটাকে C3A বলি আমরা, স্যালাইট বলি।
স্যালাইট। 3 এর কেমিক্যাল ফর্মুলা হচ্ছে কি 3CaO.Al2O3। তো প্রথম কম্পোনেন্টের নাম কি ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ঠিক, এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটের যদি কথা বলা হয়, এই ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেটটা কি বাস্তবে? যখনই আমরা ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, দেখো এবার যখনই আমরা সিমেন্টের ভিতরে জল মিশাই, সিমেন্টের ভিতরে যখনই হচ্ছে জল মেশানো হয়, যে প্রথম যে কম্পোজিশনটা, প্রথম যে কেমিক্যাল রিয়াকশনের পর যে কম্পোজিশনটা তৈরি হয়, সেটাই হচ্ছে কি দ্যাট ইজ নোন অ্যাজ আ ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। ঠিক, আই হোপ কি এটা ক্লিয়ার আছে। প্রথম যে কম্পোনেন্টটা, সেই কম্পোনেন্টটাই কি তৈরি হয়? ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, যেটাকে আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি C3A স্যালাইট। ক্লিয়ার? এবার দেখো এটা হচ্ছে কখন তৈরি হয়? এটা তৈরি হয় উইদিন 24 আওয়ার অফ মিক্সিং ওয়াটার, 24 ঘন্টার ভিতরেই হচ্ছে তৈরি হয়ে যায়। এবার কোশ্চেন দাঁড়িয়ে গেছে, যদি আমরা এখানে জিপসাম না মেশাতাম তো নিশ্চিতভাবে এটা 24 ঘন্টার ভিতরেই হচ্ছে এটা হার্ডেন করে দিত সিমেন্টকে। বাট এমনও সিচুয়েশনে আমরা জানি ভালোভাবে কি আমরা সিমেন্টকে রেখে দিই, তারপরের দিনও আমরা ইউজ করতে পারি। কেন কিনা তার ভিতরে হচ্ছে কি থাকে, জিপসাম মেলানো থাকে, জিপসাম মিক্সড করা থাকে, তো তারপরেও আমরা তার প্লাস্টিসিটিকে আবার হচ্ছে ফিরে পেতে পারি। ঠিক, তো এই যে C3A যেটা আছে, এটা কি রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল সেটিং টাইম। আমি একটু আগে হচ্ছে বললাম কি ইনিশিয়াল সেটিং টাইম আর ফাইনাল সেটিং টাইমের সব থেকে বেশি রেসপন্সিবল কোনটা? এটা। কেন কিনা সব থেকে বেশি হিট অফ হাইড্রেশনের যদি কথা বলা হয়, তাহলে সব থেকে বেশি হিট অফ হাইড্রেশন কে উৎপন্ন করে? সব থেকে বেশি হিট অফ হাইড্রেশন C3A বা স্যালাইট উৎপন্ন করে, বা ট্রাই ক্যালসিয়াম সিলিকেট যেটাকে আমরা নাম দিয়েছি, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট যেটাকে নাম দিয়েছি, তো সেটাই হচ্ছে সব থেকে বেশি হাইড্রেশন উৎপন্ন করে। এবার দেখো রেসপন্সিবল ফর অল ডিজায়ারেবল প্রপার্টিজ, যেটা আমরা চাই না বাস্তবে হচ্ছে তার জন্য এটাই রেসপন্সিবল। কেন কিনা আমরা চাই না কি যখন মিস্ত্রিরা কাজ করে, ওয়ার্কাররা কাজ করে, তারা চায় কি আমরা বেশি সময় পর্যন্ত যেন সিমেন্টকে হচ্ছে রাখতে পারি, ঠিক সিমেন্টের স্লারিকে হচ্ছে রাখতে পারি। কিন্তু যদি হচ্ছে এই প্রপার্টিটা চলে আসে কেমিক্যাল রিয়াকশনের সময় যদি C3A চলে আসে, তো বেশি সময় পর্যন্ত আমরা সিমেন্টকে হচ্ছে রাখতে পারবো না। এই কারণে যেন প্রথম থেকেই হচ্ছে 3 থেকে 4% আগে জিপসাম মিশিয়ে দেওয়া হয়। কেন কিনা জিপসামটা, এই দেখো এর পরের পয়েন্টে লেখা আছে জিপসাম হচ্ছে কাউন্টার করে কাকে? C3 এর রিয়াকশনকে। ক্লিয়ার? আই হোপ কি এটা হচ্ছে ক্লিয়ার আছে। এবার দেখো ইফ দি পার্সেন্টেজ অফ C3A ইজ লেস দেন the high the sulfate resistance property, তো সালফেট যদি C3A এর মাত্রা হচ্ছে কম থাকে, তাহলে সালফেট রেজিস্ট্যান্স প্রপার্টি হচ্ছে কি হয়ে যাবে? বেড়ে যাবে। টু মেক দি সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট, যদি সালফেট রেজিস্ট্যান্স সিমেন্ট তৈরি করতে হয়, তাহলে C3A এর মাত্রা যেন বেশি না হয় কার থেকে? 5%-এর থেকে, 5%-এর থেকে যেন বেশি না হয় C3A এর মাত্রা। এবার দেখো হিট অফ হাইড্রেশন ম্যাক্সিমাম কত হয়, এটাও কোশ্চেন এসছে পেপারে। ঠিক, C3A তে হিট অফ হাইড্রেশনের ম্যাক্সিমাম মাত্রা কত হয়? 865 জুল পার গ্রাম। ক্লিয়ার? বোঝা গেছে আই হোপ। তো কোশ্চেন যদি জিজ্ঞেস করে সব থেকে প্রথম যে প্রসেসটা বক কম্পাউন্ডের সব থেকে প্রথম প্রসেস কোনটা হয়, তো সব থেকে প্রথম প্রসেস হয় কি সেলাইট, ইন দ্য সেন্স C3A ক্যালসিয়াম অ্যালুমিনেট, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট 3CaO.Al2O3। ঠিক, প্রথম প্রসেস যখন জল মেশাবো আমরা, তখনই হচ্ছে এই কেমিক্যাল রিয়াকশনটা আমরা দেখতে পেয়ে যাব। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার আছে? ইয়েস অর নো একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ক্লিয়ার আছে তো? বোঝা যাচ্ছে এটা? এবার দেখো এর পরের প্রসেসের যদি আমি কথা বলি, এর পরের প্রসেসের যদি কথা বলা হয়, তাহলে এর পরের প্রসেস হচ্ছে কি হবে? এর পরের প্রসেসে যদি কথা বলা হয়, তো এর পরের প্রসেস হবে C4AF, মানে ইন দ্য সেন্স এটাকে বলে দিই আমরা টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরেট, ইন দ্য সেন্স 4CaO.Al2O3.Fe2O3। এটাকে আমরা নাম দিয়েছি কি টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরেট। ঠিক, যেটা আমরা বলেছি কি দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফেলাইট। এটা হচ্ছে একটা সিমেন্টের ভিতরে যে কেমিক্যাল রিয়াকশন হয়, এই কেমিক্যাল রিয়াকশনের পর এটা কত কম্পোজিশনে থাকে? 10 to 18% থাকে। দেখো সব থেকে কম
যদি সব থেকে কম বলা হয় তাহলে 3 থেকে 4% বা 4 থেকে 5%, এর উপরেরটা আমরা কত পড়ছিলাম, আই হোপ কি এর উপরেরটাকে আমরা পড়ছিলাম 4%, 4% থেকে 14% পর্যন্তই হচ্ছে থাকে কে, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। বাট যদি আমি কথা বলি C4A4 টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরেট, তো এটা হচ্ছে কত মাত্রাতে থাকে, 10% থেকে 10% থেকে হচ্ছে 18% পর্যন্ত হচ্ছে থাকে। ঠিক অ্যাকর্ডিং টু এসএসসির পয়েন্ট অফ ভিউ থেকে এটা 6 থেকে 10% থাকে। ক্লিয়ার? এটা কখন তৈরি হয়ে যায়, 4 ঘন্টা অফ মিক্সিং ওয়াটার। এটা অলসো ফর্ম উইদিন 4 আওয়ার, 4 ঘন্টার ভিতরেই হচ্ছে কেমিক্যাল রিয়াকশন শো করতে লাগে এটাতে, মানে সিমেন্টের ভিতরে। তো যেটা আমি বলবো কি সাধারণ ভাষাতে প্রথমেরটাও কি ছিল, আইএসটি অ্যান্ড এফএসটি। ঠিক, ইনিশিয়াল সেটিং টাইমে হচ্ছে রেসপন্সিবল ছিল কে, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, আর ফাইনাল সেটিং টাইমেও রেসপন্সিবল ছিল কে, ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট। ওরকমভাবেই এটাও হচ্ছে কি রেসপন্সিবল হার্ডনিং। ফ্ল্যাশ সেটিং মানে কি বোঝাচ্ছে, ফ্ল্যাশ সেটিং মানে ইন দ্য সেন্স যে হঠাৎ করে হচ্ছে জমাট বেঁধে যাওয়া। ঠিক, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ আ ফ্ল্যাশ সেটিং। তো C4AF এটা হচ্ছে কিসের জন্য রেসপন্সিবল, ফ্ল্যাশ সেটিং এর জন্য রেসপন্সিবল। প্লিজ এটাকে হচ্ছে নোট করে রাখবে। এরপরে এটা অলসো রেসপন্সিবল ফর হিট অফ হাইড্রেশন, এগুলো তো আমরা প্রত্যেকজনই ভালোভাবে জানি। এবার দেখো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে কি সব থেকে বেশি মাত্রাতে যদি দেখা যায় তাহলে সব থেকে বেশি মাত্রাতে হচ্ছে কি হয়, অ্যালাইট C3S যেটাকে বলেছিলাম আমরা, অ্যালাইট, বেলাইট, সেলাইট, ফেলাইট। ঠিক, C3S মানে কি ট্রাই ক্যালসিয়াম সিলিকেট, 3CaO.SiO2, ওটা ছিল ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট, এটা ছিল ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। এটা হচ্ছে উইদিন আ উইক, এক সপ্তাহের ভিতরেই হচ্ছে এটা তৈরি হয়ে যায়। আর সব থেকে বেশি মাত্রাতে 45 থেকে হচ্ছে 65% হচ্ছে পাওয়া যায় কি কার, ট্রাই ক্যালসিয়াম সিলিকেটের, ইন দ্য সেন্স C3S এর। প্লিজ এটাকে হচ্ছে নোট ডাউন করে রাখবে, কেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, কোশ্চেন এখান থেকে আসতে পারে। এবার দেখো ইট ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়াল স্ট্রেংথ অফ আ সিমেন্ট, যে ইনিশিয়াল যে স্ট্রেংথটা হয় সিমেন্টের এটার জন্য এই C3SE হচ্ছে রেসপন্সিবল। আমি জিনিসগুলোকে আরও গুছিয়ে হচ্ছে বলবো। ঠিক, যদি C3S এর মাত্রা হচ্ছে বেড়ে যায়, আমি কি বললাম কি C3S এর মাত্রা যদি সিমেন্টের ভিতরে বেড়ে যায় তাহলে নিশ্চিতভাবে হিট অফ হাইড্রেশন হচ্ছে কি হয়ে যাবে, ইনক্রিজ হয়ে যাবে। এর পরেরটা আছে C2S। এবার দেখো C2S আর C3S সব থেকে বেশি মাত্রাতে কেমিক্যাল রিয়াকশনের পর কোন জিনিসটা পাওয়া যায়, সব থেকে বেশি মাত্রাতে কেমিক্যাল রিয়াকশন হওয়ার পর এই যে বক্স কম্পাউন্ডের ভিতরে সব থেকে বেশি মাত্রাতে পাওয়া যায় কি, C3S ট্রাই ক্যালসিয়াম সিলিকেট। তারপরে যে বেশি মাত্রাতে পাওয়া যায় সেটা কি পাওয়া যায়, ডাই ক্যালসিয়াম সিলিকেট, ইন দ্য সেন্স C2S। C2Sটা কি, যখন হচ্ছে 1 বছর হয়ে যাবে, সাপোজ ধরে নাও কি সিমেন্ট হচ্ছে প্রথমে যে কেমিক্যাল রিয়াকশনগুলো আসছে, প্রথম কেমিক্যাল রিয়াকশন শো করবে কোনটা, C2A, তারপরে কি শো করবে C3S, তারপরে C4 যেটা আমরা একটু আগে হচ্ছে পড়লাম এখানে। ঠিক, যেটা আমরা পড়লাম এখানে C4AF টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনা ফেরেট। এরপরে যদি আমি কথা বলি C2S সব থেকে লাস্ট কেমিক্যাল রিয়াকশন হবে যখন ফাইনাল সেটিং হবে, ইন দ্য সেন্স ইট ফর্ম ডিউরিং দ্য হাইড্রেশন অফ সিমেন্ট অন আন্ডার 1 ইয়ার, 1 বছর পর, যেটা একদম স্ট্রেংথ তার ভিতরে নিয়ে আসবে 1 বছর পর সিমেন্টের ভিতরে, সেটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি C2S। দিট ইজ নোন অ্যাজ দ্য আলটিমেট স্ট্রেংথ বা ল্যাটারাল স্ট্রেংথ বা ফাইনাল স্ট্রেংথ বা প্রোগ্রেসিভ স্ট্রেংথ অফ সিমেন্ট। যে লাস্ট যে স্ট্রেংথটা হয় সেটা কিসের জন্য হয়, C2S এর জন্য। ইট গিভস দি রেজিস্ট্যান্স পাওয়ার আগেইনস্ট ফ্রিজিং অ্যান্ড টউইং। ফ্রিজিং অ্যান্ড টউইং মানে কি বোঝাচ্ছে, ফ্রিজিং অ্যান্ড টউইং মানে এটাই হচ্ছে বোঝায় কি হোলসের ভিতরে যে ওয়াটারগুলো আমরা ওয়াটার স্প্রে করি, ঠিক, বা ময়েশ্চার থাকে, ওই ওয়াটারগুলো যখন হোলসের ভিতরে ট্র্যাপ হয়ে যায় তখন তার ভিতরে হচ্ছে ভয়েডস তৈরি হয়ে যায়, তো সেটাকেই আমরা বলে দিই ফ্রিজিং। আর টউইং মানে কি বোঝাচ্ছে, জলগুলো যখন হচ্ছে ছেড়ে দেবে তখন ড্যাম পড়ে যাবে জায়গাটায়, তো এটাকে বলে দিই আমরা টউইং। তো এই যে ম্যাটেরিয়ালটা আছে C2S মানে ডাই ক্যালসিয়াম সিলিকেট, এটা কি করে, হেল্প করে কিসের জন্য, এটা থেকে রেজিস্ট করার জন্য, ফ্রিজিং অ্যান্ড টউইং থেকে রেজিস্ট করার জন্য। আর এটা হচ্ছে সেকেন্ড মেইন কম্পোনেন্ট অফ এ সিমেন্ট, কেন কিনা 1 বছর পর সেই সিমেন্টের স্ট্রেংথ দেওয়ার জন্য কোন ফ্যাক্টরটা কাজ করে, C2S ডাই ক্যালসিয়াম সিলিকেটই হচ্ছে ফ্যাক্টরটা
কাজ করে। আর মিনিমাম রেট অফ হাইড্রেশন হয় কেন কিনা ইনিশিয়াল সেটিং টাইমের সময় হাই হাইড্রেশন হয়, তো ইনিশিয়াল সেটিং টাইমের সময় প্রথমে কে কাজ করছিল, C2A, C2A তে হচ্ছে বেশি হাইড্রেশন হয়, C2S হচ্ছে একদম লাস্টে গিয়ে কাজ করবে, তো এর মানে এটাতে হচ্ছে সব থেকে মিনিমাম রেট অফ হাইড্রেশন হবে। ক্লিয়ার, বোঝা গেছে? তো এটাকে হচ্ছে দেখে নেবে তোমরা কতটা হচ্ছে হিট অফ হাইড্রেশন বেরোয়, এই টেবিলে হচ্ছে দেওয়া আছে। সব থেকে হাইয়েস্ট C3A তে হয় হিট অফ হাইড্রেশন, সব থেকে লোয়েস্ট কিতে হয় একটু আগেই আমি বললাম তোমাদেরকে। সব থেকে হাইয়েস্ট কোনটা হয়, জাস্ট এ মিনিট, যদি আমি সব থেকে হাইয়েস্টের কথা বলি তাহলে সব থেকে হাইয়েস্ট কোনটা হবে, C3A হবে। আর সব থেকে লোয়েস্টের যদি কথা বলা হয় তাহলে সব থেকে লোয়েস্ট হবে কি, C2S। আই হোপ কি এটা একদম হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার আছে, ইয়েস অর নো? যে আমরা ওয়ার্ক কম্পাউন্ড যেটা পড়ছি সেই জিনিসটা ক্লিয়ার আছে কি নেই একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ক্লিয়ার আছে এটা? তো প্রথমে কোনটা হবে, প্রথমে হবে কি C3A, প্রথমে হবে C3A, লাস্টে হবে কি C2S। ট্রাই ক্যালসিয়াম অ্যালুমিনেট প্রথম রিয়াকশন হবে, তারপরে একদম লাস্টে ডাই ক্যালসিয়াম সিলিকেটের একদম লাস্টে হচ্ছে রিয়াকশন হবে। আই হোপ কি এটা একদম ক্লিয়ার আছে। এবার দেখো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের অসংখ্য কোশ্চেন তৈরি হয়েছে, অসংখ্য কোশ্চেন এখান থেকে তৈরি হয়েছে পেপারে। দেখো এটা পয়েন্ট ওয়াইজ পয়েন্ট পড়ে চলে যাবে, সিমেন্ট ক্লিয়ার হয়ে যাবে, সিমেন্ট কংক্রিট এগুলো হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে একদম ঠিক। এবার দেখো নোট, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইনিশিয়াল স্ট্রেংথ অফ সিমেন্ট, যদি আমাকে ইনিশিয়াল স্ট্রেংথটাকে বাড়াতে হয়, ফার্স্ট ইনিশিয়াল স্ট্রেংথ, তাহলে আমরা কি করব, C3S কে হচ্ছে ইনক্রিজ করে দেবো ইনিশিয়াল স্ট্রেংথকে বাড়ানোর জন্য সিমেন্টের ভিতরে, তাহলে আমাদেরকে C3S কে বাড়িয়ে দিতে হবে। যদি আমাকে আলটিমেট স্ট্রেংথকে বাড়াতে হয়, মানে ইয়ার বাই ইয়ার স্ট্রেংথকে বাড়াতে হয়, তাহলে C2S কে হচ্ছে আমাদেরকে ইনক্রিজ করতে হবে, কেন কিনা আলটিমেট স্ট্রেংথ বা প্রোগ্রেসিভ স্ট্রেংথ এগুলোকে বাড়ানোর কাজ কে করে, C2S করে। অর্ডার অ্যাকর্ডিং টু ওয়েটেজ, ওয়েটেজের অ্যাকর্ডিং অর্ডার, মানে সব থেকে বেশি মাত্রাতে কোনটা থাকে, তো আমরা একটু আগেই বুঝে নিয়েছি কি C3S সব থেকে বেশি মাত্রাতে থাকে, আর C4AF এটা 6 থেকে 10% থাকে, তো সব থেকে কম মাত্রাতে থাকে কোনটা, এটা অ্যাকর্ডিং টু SSC। ঠিক, C3S সব থেকে বেশি মাত্রাতে থাকে, C4AF এই যে টেবিলটা এরকম ভাবে হচ্ছে একদম তোমাদের সামনে একদম হাজির হয়ে যাবে পেপারে, ক্লিয়ার, একদম শিওর কি এখান থেকে 1 মার্কস আসছে, মানে 2 মার্কস আসছে, লিখে দিতে পারো 2 মার্কস এই টেবিল থেকে পেয়ে যাবে, একদম শিওর 100%। ঠিক, তো অ্যাকর্ডিং টু ওয়েটেজে হচ্ছে সব থেকে বেশি কে আছে, মানে সব থেকে বেশি মাত্রাতে কে আছে, C3S আছে, আর সব থেকে কম মাত্রাতে কে আছে, C4AF আছে। তো টেবিল দেখো, টিক মেরে দাও, ঠিক, C2S তারপরে C3A। অর্ডার অ্যাকর্ডিং টু কেমিক্যাল রিয়াকশন কার ভিতরে সব থেকে বেশি হবে, যখন সিমেন্টের ভিতরে আমরা জল ঢালবো তো প্রথমে কোনটা হবে, এটা হবে, আর লাস্টে কোনটা হবে, C2S হবে, তারপরে C3S এখানে হচ্ছে, আর C4AF এখানে আসছে। এই যে দুটো পয়েন্টকে নোট ডাউন করে রাখবে। অ্যাকর্ডিং টু কেমিক্যাল রিয়াকশন যদি কথা বলা হয়, C3A আগে হবে, তারপরে C2S হবে। ক্লিয়ার, বোঝা গেছে এটা? অ্যাকর্ডিং টু দি হিট অফ হাইড্রেশনের যদি কথা বলা হয়, তাহলে হিট অফ হাইড্রেশন হিসাবে হচ্ছে কীরকম চলবে, হিট অফ হাইড্রেশন সব থেকে বেশি মাত্রাতে কার আছে, C3A এর আছে, আর হিট অফ হাইড্রেশন সব থেকে কম কার আছে, C2S এর আছে। তো C3A এর হিট অফ হাইড্রেশন বেশি আর C2S এর হিট অফ হাইড্রেশন কম, একটু আগেই আমি এটাকে জাস্টিফাই করে দিয়েছি, মানে যখন আমি পড়াচ্ছিলাম তখন এটা আমরা বুঝেছি। তারপরে হচ্ছে C3S এর আছে হিট অফ হাইড্রেশন, তারপরে C4AF, তারপরে C2S। আই হোপ কি এটাতে কারোর কোনো কিছু প্রবলেম হবে না। দেখো এবার হিট অফ হাইড্রেশন 3 দিনের, হিট অফ হাইড্রেশন 9 দিনের, 90 ডেজের। তো এটা হচ্ছে দুটো ভাগে হচ্ছে আমরা ক্যাটাগরাইজ করে দিয়েছি, 3 দিনের হিট অফ হাইড্রেশন, 90 দিনের হিট অফ হাইড্রেশন। তো যদি আমি হিট অফ হাইড্রেশনের কথা বলি, 3 দিনেও যা হবে 1 দিনেও সেটাই হবে। তো হিট অফ হাইড্রেশন প্রথমে C3A হবে, তারপরে হচ্ছে C2S এর হবে। বাট এখানে দেখো 3 দিনের যদি কথা বলি আমি, এখানে দেখো হিট অফ হাইড্রেশন কি ছিল, C4AF পরে ছিল, C3AS আগে ছিল, বাট এই ক্ষেত্রে হচ্ছে C4AF আগে এসছে, তারপরে হচ্ছে C3A পরে যাবে। বাট যদি আমি এটাকে আবার 90 দিনের করে দিই, তো 90 দিনের ক্ষেত্রে এটা আবার হচ্ছে এদিকে উল্টে যাবে, এই জায়গাটাই ঘুরছে, বাদ বাকি এই দুটোই হচ্ছে কনস্ট্যান্টই আছে। বোঝা গেছে? ক্লিয়ার আছে? এবার রেট অফ হাইড্রেশন
হিট অফ হাইড্রেশন এটা, রেট অফ হাইড্রেশন C4AF বেশি, তারপরে C2S সবসময় হচ্ছে কমই থাকবে। এবার C3A এখানে আছে, C3S এখানে আছে। সব থেকে সবসময় এটা মনে রাখো কি C3A কম্পোনেন্ট, C3AF কম্পোনেন্ট, C4AF কম্পোনেন্ট এগুলোতেই হচ্ছে রেট অফ হাইড্রেশন সবসময় হচ্ছে বেশি হয় রাদার দেন এস এর, সিলিকেটের থেকে, ঠিক। বাট 90 যদি লং টার্মে যাব তখন C3S এর বেশি হবে। তো এই যে প্যাটার্নটা, এই যে কম্পোনেন্টগুলো, এখান থেকে ওয়ান একটা কোশ্চেন শিওর, ঠিক। বুঝে গেছো নিশ্চয়ই? ক্লিয়ার আছে হ্যাঁ কি না? জাস্ট একবার কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, ফটাফট হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করো। ক্লিয়ার আছে তো? এখানে কারোর কোনো কিছু ডাউট আছে এখানে? কেন কিনা সিমেন্টে জল মেশানোর সঙ্গে সঙ্গে সব থেকে আগে যে কম্পোনেন্টটা তৈরি হয় সেই কম্পোনেন্টটাই কি হয়? C3A। তারপরে লাস্টে যেটা কম্পোনেন্টটা তৈরি হয় সেটা কি হয়? C2S। প্লিজ তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু এই টেবিলটাকে হচ্ছে ছাড়বে না। আমি বারবার বলছি এই টেবিলটাকে ধরে রাখবে। এই টেবিল থেকে হচ্ছে কোশ্চেন আসার ম্যাক্সিমাম চান্সেস আছে, একটা না একটা কোশ্চেন তো পাবে শিওর একদম সিমেন্ট থেকে, ঠিক। এবার দেখো আমি এটাকে মুছে দিই পুরোটা। এবার দেখো নেক্সট যে পয়েন্টটা আছে, আমরা যখন হচ্ছে সিমেন্টকে ইউজ করছি তো সিমেন্টের যে টেস্টটা, এই সিমেন্টের যে টেস্টটা এটা আমরা কিভাবে ইউজ করব বা ওর রিকোয়ারমেন্টটা কি আছে সিমেন্টে ওয়াটারের, এটা আমরা কিভাবে হচ্ছে জানবো। আমরা জানি ভালোভাবে কি যখন আমরা সিমেন্টের ভিতরে হচ্ছে ওয়াটার মিশাই তো অ্যাকর্ডিং টু হিজ ওয়েটের হিসাবে 23% of water by weight of cement required to start the process of heat of hydration. by heat of hydration কে স্টার্ট করার জন্য 23% of cement according to their weight এ হচ্ছে মিশাতে হবে, আর 38% of water by the weight of cement in required to finish the process completely. 38% কমপ্লিট করার জন্য হচ্ছে মিশাতে হবে। তো মোট কথা হচ্ছে এটা কি ফর হাইড্রেশন অফ C3S and C2S এটা এর জন্য 23%, বাট যে ভয়েডসগুলোকে ভরার জন্যে, যে সিমেন্টের ভিতরে যে ভয়েডসগুলো আছে ওই ভয়েডসগুলোর ভিতরেও তো জল যাবে, ওই ভয়েডসগুলোকে ভরার জন্য বাদ বাকি যে 15%, এই 15%টাকে ভরা হবে। তো 15 + 23 মানে টোটাল কি হচ্ছে 38% টোটাল লাগবে এই হিট অফ হাইড্রেশন প্রসেসটাকে হচ্ছে কমপ্লিট করার জন্য। না হলে তো দেখবে তখন জল ঢালো সিমেন্টের ভিতরে করে আওয়াজ হতে থাকে, তো ওই যে আওয়াজটা ভয়েডসগুলো না ফিল হওয়ার জন্যে, তো 15% ভয়েডসগুলোকে ফিল করার জন্যে আর 23% হচ্ছে হিট অফ হাইড্রেশন উৎপন্ন করার জন্য, ইন দ্য সেন্স C3S and C2S কম্পোনেন্টগুলোকে অ্যাক্টিভেট করার জন্য, মানে কেমিক্যাল রিয়াকশনস করার জন্য। আশা করি কি ক্লিয়ার আছে? কে মহান আত্মা? রমজান আলী এত দেরি করে আসছো ক্লাসে? यार 8টার সময় হচ্ছে ক্লাস স্টার্ট হয়ে যায় তোমাদের, প্লিজ 8টার সময় একদম অন টাইমে হচ্ছে আসার চেষ্টা করো। আমি রিকোয়েস্ট করব সবাইকে কি 8টার সময় হচ্ছে আসার চেষ্টা করো, না হলে কিচ্ছু বুঝতে পারবে না, সব ধোঁয়া দেখবে, ও আবার গিয়ে হচ্ছে তোমাকে রেকর্ডিং ক্লাস দেখতে হবে, কিছু করার নেই। প্লিজ আমি রিকোয়েস্ট করবো কি সব কাজ বাজ ছেড়ে 8টার সময় হচ্ছে পৌঁছে যাও। যদি অফকোর্স হচ্ছে জবে থাকো তো নিশ্চিতভাবে হচ্ছে রেকর্ডেড ক্লাস দেখে নিও, একবার জাস্ট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কোনো প্রবলেম থাকলে, ঠিক আছে? আই হোপ কি এটা ক্লিয়ার আছে। এবার দেখো এই জিনিসটা তো হচ্ছে ক্লিয়ার আছে আশা করি। এবার দেখো ফিল্ড টেস্ট সিমেন্টকে যখন আমরা দেখব তো নিশ্চিতভাবে আমরা সিমেন্টের ভিতরে আমরা কি দেখি, তার গ্রেইশ কালার দেখি। যতক্ষণ না তার গ্রেইশ কালার আসে বা কালার টেস্ট যখন আমরা করছি তো গ্রেইশ কালার যদি চলে আসে তো অফকোর্স হচ্ছে সিমেন্টটা হচ্ছে ইউনিফর্মলি ভাবে হচ্ছে কি হয়েছে, মিক্সড হয়েছে। এটা তো আমরা প্রত্যেকজনই ভালোভাবে জানি। এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দিস, সরি এবার দেখো এখানে আমরা ভিকার্ট অ্যাপারেটাসের হচ্ছে টেস্ট করব। দেখো আমরা যখন সিমেন্টের টেস্ট করি তো আমরা হচ্ছে কি করি, লাম্প টেস্ট করি। অফকোর্স হচ্ছে তোমরা লাম্প টেস্ট করি। দ্য সিমেন্ট শুড বি ফ্রি ফ্রম লাম্পস অ্যান্ড শুড বি ফিল স্মুথ ওয়েন রাবড বিটুইন ফিঙ্গার। তো লাম্পস যে ক্লিঙ্কার্সের থেকে যেন হচ্ছে ফ্রি থাকে, আর যখন আমরা রাব করি তখন যেন একদম মিহি দানার মতন হচ্ছে থাকে। পুট ইনটু ব্যাগ, যখন আমরা হাতকে হচ্ছে সিমেন্টের ব্যাগে ঢুকাই তখন যেন সিমেন্টের ব্যাগটা হচ্ছে ঠান্ডা থাকে, তাহলেই আমরা বলবো কি দ্যাট ওয়াজ আ গুড কোয়ালিটি হচ্ছে সিমেন্ট, ঠিক আছে? দো দ্য স্মল কোয়ান্টিটি অফ সিমেন্ট ইন দ্য বাকেট অফ ওয়াটার ইট শুড কমপ্লিটলি সিঙ্ক ইন ওয়াটার অ্যান্ড শুড নট ফ্লোট অন দ্য সারফেস অফ ওয়াটার। যদি আমরা
ছোট কিছু অ্যামাউন্ট হচ্ছে বাকেট জলের বালতিতে হচ্ছে ঢেলে দিই, তাহলে সিমেন্টটা যেন হচ্ছে ভিতরের দিকে সিঙ্ক করে যায়, না কি ফ্লোট করে যায়, তখনই আমরা মনে করব কি সিমেন্টের কোয়ালিটি হচ্ছে বেস্ট কোয়ালিটি। When the paste of cement is rubbed between the finger, it should be feel sticky, মানে প্লাস্টিসিটি যেটা আছে, প্লাস্টিসিটি সিমেন্টের ভিতরে যেন হচ্ছে থাকে প্রথমে, ঠিক। এবার দেখো এগুলো হচ্ছে ছাড়ো, এবার ল্যাবরেটরি টেস্ট। যেটা আমরা জানি ভালোভাবে কি সিমেন্টের কনসিস্টেন্সি মাপার জন্যে আমরা এই ল্যাবরেটরি টেস্ট করি। এই যে ল্যাবরেটরি টেস্টের ভিতরে প্রথম টেস্টটাই হচ্ছে কি কনসিস্টেন্সি টেস্ট, মানে ইন দ্য সেন্স তার আইএসটি টেস্ট করা বা এফএসটি টেস্ট করা, আর আইএসটি এফএসটির উপরেই আমরা এটার উপরেই ডিপেন্ড করে আমরা কিছু কিছু সিমেন্টের ক্যাটাগরাইজ করে দিই, যেরকম অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট থাকে, তারপরে হচ্ছে এক্সট্রা র্যাপিড হার্ডেনিং সিমেন্ট হয়, ওর সাথে সাথে হচ্ছে লো হিট সিমেন্ট হয়, তারপরে হচ্ছে হাইড্রোফোবিক সিমেন্ট হয়, কুইক সেটিং সিমেন্ট হয়, ওর সাথে পোজোল্যানিক সিমেন্ট হয়, হাই অ্যালুমিনা সিমেন্ট হয়, দেন আফটার হোয়াইট সিমেন্ট অ্যান্ড কালার্ড যে রিয়েজেন্টগুলো বা কালার্ড সিমেন্ট যেগুলোকে আমরা ইউজ করি, তো সেই হিসাবে হচ্ছে এটাকে আমরা ফার্দার হচ্ছে আগের দিকে ক্যাটাগরাইজ করে দিই, ঠিক। তো অনেক ধরনের হচ্ছে সিমেন্ট আছে, সেটার আমরা কি করে দিই কনসিস্টেন্সি টেস্ট করি। ক্লিয়ার? আশা করি কি এই জিনিসটা বোঝা গেছে। তো প্রথম যে কনসিস্টেন্সি টেস্টটা আমরা কিভাবে কোন অ্যাপারেটাস দিয়ে করব, সিমেন্টের যে কনসিস্টেন্সি টেস্ট, এই সিমেন্টের কনসিস্টেন্সি টেস্ট আমরা হচ্ছে ভিকার্টস অ্যাপারেটাস দিয়ে হচ্ছে ইউজ করব। ভিকার্ট অ্যাপারেটাস কি মহানাথ মারা, উজ্জ্বল কোথায় ছিলে এতক্ষণ? কর্মতে ব্যস্ত ছিলে? উজ্জ্বল কমেন্ট করে দাও, রামজি কমেন্ট করে দাও ফটাফট প্লিজ। তোমরা যদি হচ্ছে ক্লাসে তাড়াতাড়ি হচ্ছে চলে আসো, তাহলে একটা মাহল তৈরি হয়ে থাকে। অফকোর্স প্রথম থেকে দেখো ক্লাস অনেকজন করে, কিন্তু ওই প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে টিকে থাকে সেই হচ্ছে সিকান্দার, ঠিক। তো ক্লাস অনেকজনই হচ্ছে করছে, বাট সিচুয়েশন হচ্ছে এটা কি কনসিস্টেন্সি যদি থাকে, এই যে যেরকম কনসিস্টেন্সি টেস্ট করছি আমরা, ঠিক। তো কনসিস্টেন্সি যদি থাকে তো নিশ্চিতভাবে হচ্ছে সব মাহল বানিয়ে দেবে, আর যদি কনসিস্টেন্সি না থাকে দেন প্রবলেম হয়ে যাবে, ঠিক। আমার যদি কোনো অসুবিধা থাকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো, আধ ঘন্টা আগে হোক যখনই হোক না কেন, বাট যদি অসুবিধা না থাকে একদম অন টাইম 8টার সময় মানে 8টার সময়ই হচ্ছে ক্লাস স্টার্ট হবে, প্লিজ তোমাদের সব কাজ বাজ ছেড়ে 8টার সময় পৌঁছে যাবে। ক্লিয়ার? তো যাই হোক, তো অ্যাপারেটাসের ভিতরে আমরা হচ্ছে পড়ছি কি ভিকার্টস অ্যাপারেটাস। ভিকার্টস অ্যাপারেটাসের তহত আমরা হচ্ছে কি চেক করি, সিমেন্টের হচ্ছে কনসিস্টেন্সি চেক করি। অফকোর্স হচ্ছে সিমেন্টের কনসিস্টেন্সি কিসের জন্য টেস্ট চেক করা হয়, আমরা যখন দেখছি কি সিমেন্টের ভিতরে সিমেন্টটাকে আমরা যখন ক্যাটাগরাইজ করতে যাব কি এটা হচ্ছে কীরকম ধরনের সিমেন্ট, তার ইনিশিয়াল সেটিং টাইমটা কী হবে, তার ফাইনাল সেটিং টাইমটা কী হবে, এটাকে আমরা ওপিসির ভিতরে রাখবো বা এক্সট্রা র্যাপিড হার্ডনিং সিমেন্টের ভিতরে রাখবো বা লো হিট সিমেন্টের ভিতরে রাখবো, এইসব জিনিসকে ক্যাটাগরাইজ করার জন্য আমরা প্রথমে হচ্ছে চেক করে দিই তার কনসিস্টেন্সি টেস্ট। কনসিস্টেন্সি টেস্টের ভিতরে প্রথম যে অবজেক্টিভ, মানে এই যে ভিকার্টস অ্যাপারেটাসটা যেটা আছে, এখানে আমরা একটা 40x30 mm এর একটা হচ্ছে কি নেব, মোল্ড নেব, সরি 80 mm by 40 mm এর একটা হচ্ছে মোল্ড নেব। এই 80 by 40 mm এর একটা মোল্ড নেওয়ার পর এই যে প্লাঞ্জারটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই প্লাঞ্জারের উপরে ভিতরে হচ্ছে নিডল লাগানো থাকে। কি লাগানো থাকে? নিডল। এই নিডল থেকে আমরা কি করব, মোল্ডের ভিতরে পেনিট্রেশন করব, বাট ওর সাথে সাথে আমরা জলও ঢালবো। ঠিক কিভাবে ঢালবো ওটা আমরা দেখব, ঠিক। স্ট্যান্ডার্ড প্লাঞ্জার, অফকোর্স হচ্ছে স্ট্যান্ডার্ড প্লাঞ্জার তো ওখানে ইউজ হবেই, ওর সাথে সাথে কনসিস্টেন্সি ইনিশিয়াল সেটিং টাইমের জন্য নিডল, অ্যান্ড ফাইনালের জন্য হচ্ছে আমরা করব কি কলার সেটিং টাইম, যাই হোক না কেন ফাইনাল সেটিং টাইমের জন্য আমরা কলার ইউজ করব। তো এই সব জিনিসগুলো এই অ্যাপারেটাসের ভিতরে হচ্ছে ইউজ হবে, বাট এর সাথে সাথে তাদের টেস্ট কন্ডিশনটা কীরকম থাকা উচিত, মানে কোন কন্ডিশনে আমরা হচ্ছে সিমেন্টকে হচ্ছে টেস্ট করব, এটাও ইম্পর্টেন্ট। দেখো টেস্ট কন্ডিশন, দেখো এখানে হচ্ছে 80 by 40 mm এর মোল্ড নিয়েছি আমরা, এই প্লাঞ্জারের যে ডায়ামিটারটা এটা হচ্ছে কত 10 mm, আর এইখান থেকে এই অ্যাপারেটাসের টোটাল হাইটটা কত হয় 50 mm এর হয়, আর এটাই হচ্ছে লাগানো আছে প্লাঞ্জার। ক্লিয়ার? তো এবার দেখো টেস্ট কন্ডিশনের যদি কথা বলি, তো রুম টেম্পারেচারটা কীরকম হওয়া উচিত, মানে রুম টেম্পারেচারেই আমরা করব 27 প্লাস মাইনাস 2 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে থাকা উচিত, হিউমিডিটি যেন হচ্ছে 90% থাকা উচিত, যেটা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন মানে কি, এই প্লাঞ্জারের উপরেই হচ্ছে কি লাগানো থাকে, নিডল লাগানো থাকে। তো যখন আমরা কনসিস্টেন্সি টেস্ট চেক করছি, মানে কনসিস্টেন্সি টেস্ট করছি, পুরো প্রসেস লেখা আছে, বাট আমি বলে দিচ্ছি তোমাদেরকে। যখন এই যে সাপোজ ধরো এটা নিডল, এটা হচ্ছে মোল্ড, এই মোল্ডের ভিতরে উপর থেকে যেন এটা 33 mm বা
33 mm বা 35 mm যেন উপর থেকে হচ্ছে ঢুকে যায়। কেন কিনা মোল্ডের টোটাল লেন্থটা কত, টোটাল ব্রেথটা কত, চড়াইটা 40 mm ছিল, 40/88 mm মানে 80/40 mm এর। তো উপর থেকে যেন হচ্ছে এটা 33 mm হচ্ছে কি হয়ে যায়, উপর থেকে চলে যায়, বা 35 mm, আর নিচের থেকে 5 বা 7। দেখো টোটাল যদি আমি অ্যাড করি 33 + 7 মানে 40, 35 + 5 মানে 40, নিচের থেকে যেন 5 বেঁচে থাকে, উপর থেকে যেন 33 যেন ঢুকে যায় বা 35 যেন এন্টার করে যায়। বাট ওখানে যাওয়ার পর যেন ওর প্লাস্টিসিটি, ওই সিমেন্টের প্লাস্টিসিটি যেন লুজ হয়ে যায়। ক্লিয়ার? তো এরকমভাবে আমরা চেক করি, আমি পুরো প্রসেস বুঝাচ্ছি। তো এবার দেখো, আই হোপ কি স্ট্যান্ডার্ড পেনিট্রেশন প্রসেস হচ্ছে বুঝে গেছো, কি উপর থেকে যেন হচ্ছে 33 থেকে 35 mm যেন পেনিট্রেট করে, আর নিচের থেকে যেন 5 থেকে 7 mm পেনিট্রেট করে, এরকম সিচুয়েশন। ডাইমেনশন অফ এ প্লাঞ্জার তোমরা দেখলেই, ওটা 10 mm এর হচ্ছে ডায়ামিটার হয়, আর হাইট হয় 50 mm এর, 50 mm এর হচ্ছে হাইট হয়, আর ওয়েট হয় কত 295 থেকে 300 গ্রাম, এগুলো অত ইম্পর্টেন্ট নয়। এবার প্রসিডিউরের দিকে আসি। প্রসিডিউর কি হয়, মানে একটা ভিকাট অ্যাপারেটাসের ভিতরে কনসিস্টেন্সি টেস্ট করার জন্য আমরা প্লাঞ্জারকে ইউজ করছি, প্লাঞ্জারের ভিতরে নিডলও লাগানো আছে। তো এর প্রসেসটা কীরকমভাবে হয়, প্রসেসটা আমরা দেখবো আগে। টেক 500 গ্রাম সিমেন্ট স্যাম্পল। আমরা কি করলাম প্রথমে হচ্ছে 500 গ্রাম আমরা সিমেন্ট নেব, ঠিক অ্যাকর্ডিং টু দি ওয়েট। 500 গ্রামের হিসাবে 23 থেকে 30% ওয়াটার আমরা ওর ভিতরে মিক্স করব, মানে একটা স্লারি বানানোর জন্য, একটা পেস্ট বানানোর জন্য। লেট দি প্লাঞ্জার টু বি পেনিট্রেট, মানে ওটাকে আমরা মোল্ডের ভিতর রাখবো, ওই 80 mm/40 mm মোল্ডের ভিতরে, মানে অ্যাপ্রক্স 500 গ্রাম সিমেন্ট নেবো, 500 গ্রামের হচ্ছে 23 থেকে 24% আমরা আগের থেকে জলকে অ্যাড করে দেবো, দিয়ে স্লারি তৈরি করব, আর স্লারি তৈরি করার পর ওটাকে আমরা মোল্ডের ভিতরে রাখবো। এবার কোশ্চেন, 30% is the standard consistency for OPC। এবার 30% is the standard consistency of OPC মানে কিভাবে আমরা ডিফাইন করছি এটাকে, ঠিক? এবার দেখো, মোল্ডের ভিতরে সিমেন্টটা আর ওয়াটারের সাথে মিক্স করে যখন আমরা ওটার ভিতরে রাখবো, ওর ভিতর থেকেও আমরা উপর থেকে কি ঢালবো, জল ঢালবো। এবার জল ঢালতে ঢালতে দেখা যাবে ওটা হচ্ছে পেনিট্রেট করছে আস্তে আস্তে। যখন পেনিট্রেট করছে, জানো যে ওয়াটার লেভেলটা, ওই ওয়াটার লেভেলটা যেন হচ্ছে 30%ই হচ্ছে গিয়ে আটকে যায়, মানে 33 mm এ গিয়ে যেন আটকে যায়, ঠিক? ভিকাট অ্যাপ্রোচ ইজ অলসো ইউজ ফর ফাইন্ডিং IST অ্যান্ড FST, ঠিক? 30% ইজ আ স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি ফর OPC, মানে OPCর জন্যে, অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্টের জন্য 30%, মানে 30% যদি হচ্ছে আটকে যায়, মানে 30% অফ ওয়াটার যদি আমরা পুট করি আর ওখানে গিয়ে যদি আটকে যায়, সাপোজ ধরে নাও কি একটা মোল্ড আছে 40 mm এর, 33% বা 33 to 35 mm হচ্ছে উপর থেকে হচ্ছে ঢুকবে ভিতরের দিকে। তো আমি যদি বলি এই জায়গাতে কি 30% জল আমরা অ্যাড করছি উপর থেকে, তো ওই পেনিট্রেশনটা এরকমভাবে হতে 30% অফ ওয়াটার যতক্ষণ পর্যন্ত অ্যাড করছি আমরা, ততক্ষণ পর্যন্তই ওটা হচ্ছে ঢুকে 30%-এ। যদি 30%-এর বেশি যদি হয়ে যায়, তাহলে ওর কনসিস্টেন্সি হচ্ছে হারিয়ে গেছে। ক্লিয়ার? মানে ওটা হচ্ছে সেটেল ডাউন হবে না, একদম স্লারি হয়ে গেছে, ঠিক? তো এরকমভাবে আর কি। তো এটা থেকে, এই যে ভিকাট অ্যাপারেটাস থেকে আমরা IST বা FST বের করতে পারি, মানে ইনিশিয়াল সেটিং টাইম বা ফাইনাল সেটিং টাইম আমরা বের করতে পারি। কিভাবে? ইনিশিয়াল সেটিং টাইম মানে কি? ইনিশিয়াল সেটিং টাইম মানে সাপোজ ধরে নাও কি আমি 30% ওয়াটার উপর থেকে অ্যাড করছি, পেনিট্রেশন হচ্ছে 33 mm পর্যন্ত হচ্ছে গেল, তারপরে দেখা গেল এটা আটকে গেছে, আর হচ্ছে পেনিট্রেশন হচ্ছে না, তার সারফেসের উপরে স্ক্র্যাচ হয়ে গেছে, স্ক্র্যাচ চলে আসছে। এর মানে কি বোঝাচ্ছে, কি ওইখান পর্যন্তই তার প্লাস্টিসিটি লিমিট ছিল, কিছু একটা সময় পর্যন্ত হচ্ছে, বাট ওই সময়ের পরে 30 মিনিটস, দেখো এখানে দেখা যাচ্ছে IST 30 মিনিট 30 মিনিট পর্যন্ত, 30 মিনিট পর্যন্ত, যখন 30 মিনিট পর্যন্ত আমি আস্তে আস্তে জল ঢালছি, উপর থেকে পেনিট্রেশন হচ্ছে, বাট 30 মিনিট পরে দেখা গেল কি 33 mm এ গিয়ে ওটা কি হয়ে গেছে, আটকে গেছে 30% অফ ওয়াটারে। তো আমি কি বলবো, কি ওই সময় সে প্লাস্টিসিটি নিজের হারিয়ে ফেলেছে, এবার সারফেসের উপরে ও আর পেনিট্রেট করতে পারছে না, মানে যেটা পেনিট্রেশন নিডল যেটা আছে, ওই পেনিট্রেশন নিডলটা এই ভিকাট অ্যাপারেটাস প্লাঞ্জারের নিচে যেটা লাগানো থাকে, তো ওটা হচ্ছে আর পেনিট্রেশন করতে পারছে না। তো সেটাই হচ্ছে তার কি হবে, ইনিশিয়াল সেটিং টাইম হবে। তো আমরা ভিকাট অ্যাপারেটাস থেকে শুধুমাত্র কনসিস্টেন্সি না, ওর সাথে সাথে ইনিশিয়াল সেটিং টাইম বা ফাইনাল সেটিং টাইমও হচ্ছে বের করতে পারি, এটাই হচ্ছে এখানে লেখা আছে। ক্লিয়ার? কোয়ান্টিটি অফ ওয়াটার ইন সিমেন্ট। এবার দেখো, স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সির জন্য আমরা যে ওয়াটার রিকোয়ারমেন্ট হয়, সেই ওয়াটার রিকোয়ারমেন্টটা কত হয়, তো ওয়াটার রিকোয়ারমেন্ট হয় 0.85 × P।
0.85 ইন্টু পি মানে ওয়াটার রিকোয়ার্ড ফর স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি। স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সির জন্য যে ওয়াটারের রিকোয়ারমেন্ট, কত কোয়ান্টিটি আমরা ওয়াটার মিশাবো সিমেন্টের ভিতরে, তো এটাকে আমরা কি করব 0.85 ইন্টু হচ্ছে পি, কোয়ান্টিটি অফ ওয়াটার ইন সিমেন্ট, এটা হচ্ছে চলে আসবে। ক্লিয়ার? এবার দেখো নিডল, যেটা নিডল লাগানো থাকে ওর ডায়ামিটার কত হয় 1 mm, এরিয়া 1 mm স্কোয়ার হয়, প্রজেকশন অফ নিডল 0.5 mm হয় যেটা নিচের দিকে থাকে, আর ওয়েট হয় কত 100 গ্রামের। ঠিক, আর এখানে কিছু নেই, এখানে এটা ইম্পর্টেন্ট। দেখো এবার দেখা গেল কি যদি 30 মিনিটের থেকে বেশি না হয়, 30 মিনিটের থেকে বেশি না হয় তার ইনিশিয়াল সেটিং টাইমটা, ইনিশিয়াল সেটিং টাইম যদি 30 মিনিটের থেকে হচ্ছে বেশি হয়ে যায়, মানে উপর থেকে আমরা জল মেশাচ্ছি ওটা 30 মিনিট পর্যন্ত হচ্ছে ভিতরের দিকে যাচ্ছে, তো 30 মিনিট পর্যন্ত ঠিক আছে, বাট 30 মিনিটের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে তার ইনিশিয়াল সেটিং টাইমটা হচ্ছে কি হয়ে গেছে, হারিয়ে গেছে। তো ইনিশিয়াল সেটিং টাইম ওপিসির জন্য কি হয়, ইজ নট গ্রেটার দেন 30 মিনিট। ক্লিয়ার? সরি, নট গ্রেটার দেন, নট লেস দেন 30 মিনিট। আই হোপ কি এটা এতটা পর্যন্ত হচ্ছে ক্লিয়ার আছে। নেক্সট টপিক, নেক্সট পয়েন্ট আমাদের কাছে ফাইনাল সেটিং টাইম। দেখো এফএসটির জন্য যাই হোক না, ফাইনাল সেটিং টাইম তোমরা জানো যখন হচ্ছে সিমেন্টটা প্লাস্টিসিটি হচ্ছে হারিয়ে ফেলে সেটাকেই আমরা ফাইনাল সেটিং টাইম বলে দিই। বাট এফএসটি ফর ওপিসি 10 ঘন্টা পর্যন্ত, 10 ঘন্টা পর্যন্ত যেন এফএসটি অফ ওপিসি ফাইনাল সেটিং টাইম ইজ নট গ্রেটার দেন 10 আওয়ার, ফাইনাল যে সেটিং টাইমটা যেন 10 ঘন্টার বেশি না হয়ে যায়। তো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কনসিস্টেন্সি টেস্ট হয় কার জন্য, ওপিসির জন্য। ক্লিয়ার? আশা করি কি এতটা পর্যন্ত ক্লিয়ার আছে, বুঝতে পেরে গেছো। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্যারামিটার। এরপরে আরও আছে সাউন্ডনেস টেস্ট আছে। সাউন্ডনেস টেস্ট তো তোমরা লে চ্যাটেলিয়ার টেস্ট হচ্ছে জানো ভালোভাবে সবাই। তো এগুলো হচ্ছে আছে লে চ্যাটেলিয়ার, ইজ লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস, লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস, এটা লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস। সাউন্ডনেস টেস্ট আমি আগেও পড়েছিলাম, সাউন্ডনেসটা কি হয় যেন আমরা ভলিউমকে যেন না ইনক্রিজ করতে দিই কোনো একটা সাবস্টেন্সে, সেটাকেই আমরা সাউন্ডনেস বলে থাকি। আর সাউন্ডনেস ইজ ডিউ টু ফ্রি লাইম, সিও, ম্যাগনেশিয়া অ্যান্ড সালফার, এলএসএম এর জন্য হচ্ছে সাউন্ডনেস আসে। তো অফকোর্স হচ্ছে সাউন্ডনেস দ্য প্রপার্টি অফ সিমেন্ট উই শো দি রেজিস্ট্যান্স আগেনস্ট এক্সপ্যানশন অফ এ সিমেন্ট, যখন আমরা এক্সপানশন হচ্ছে সিমেন্টটা তার বিরুদ্ধে যে ফোর্সটা লাগাচ্ছি সেটাকেই আমরা বলে দিই, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সাউন্ডনেস। বাট এই যে সাউন্ডনেসটা অনলি ফর লাইম, লাইমের ক্ষেত্রে আমরা লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস ইউজ করেই হচ্ছে লাইমের ক্ষেত্রে আমরা সাউন্ডনেস টেস্ট করতে পারি। অ্যান্ড অটোক্লেভ মেথড ম্যাগনেশিয়ার জন্য, দেখো লি চ্যাটেলিয়ার অ্যাপারেটাস এটা লাইমের জন্য হয়, বাট অটোক্লেভ মেথড এই অটোক্লেভ মেথডটা এটা সাউন্ডনেস টেস্ট করে কার, ম্যাগনেশিয়ার জন্যে অটোক্লেভ মেথড, এটা দিয়ে আমরা সাউন্ডনেস টেস্ট করি। বাট যদি আমি কথা বলে দিই এখানে সালফারের, তো সালফারের কোনো সাউন্ডনেস টেস্টের জন্য এখনো পর্যন্ত অ্যাপারেটাস আসেনি। ক্লিয়ার? তো এতটা পর্যন্ত আমরা হচ্ছে এটাকে রেখে দিই। আশা করি কি তোমরা হচ্ছে বুঝতে পেরে গেছো সব কিছু, ক্লিয়ার আছে কিনা ইয়েস অর নো বলে একবার জাস্ট জানিয়ে দিও আমাকে কি এতটা পর্যন্ত ক্লিয়ার আছে কিনা। প্রত্যেকটা জিনিস যেটা পড়লাম তোমাদের দিমাগে হচ্ছে ঢুকেছে না, কেন কিনা যে বক কম্পাউন্ডগুলো যেগুলো আছে ওয়াক কম্পাউন্ড, তো ওয়াক কম্পাউন্ডগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওখান থেকে একটা কোশ্চেন আসবে। এইটুখানি মেনে রাখো কি প্রত্যেক দিন ক্লাস করলে একটা করে হচ্ছে কোশ্চেন আসতে থাকবে সামনের দিকে, যেটাতে তোমরা ইজিলিভাবে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ এই নোটসটাকে হচ্ছে তোমরা একবার জাস্ট দেখে নাও, কন্টেন্ট সেকশনে আপলোড করা আছে, প্লিজ ওটাকে একবার দেখে নাও, দেখবে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার আছে? তো আর পড়ার প্রয়োজন হবে না, ইজিলিভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এরকমভাবে পড়তে থাকো প্রত্যেকদিন, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে কি 1 থেকে 2 কোশ্চেন আমি তোমাদেরকে দেবো। প্রত্যেকটা লাইনে হচ্ছে কোশ্চেন আছে, আর প্রত্যেকটা লাইন যদি বুঝে নাও তোমরা অফকোর্স গুড স্কোর করতে পারবে, মানে ম্যাক্সিমাম কোশ্চেনকে হিট করতে পারবে। 70-80% তো হিট করেই দেবে আমার দিক থেকে। 60-70% আমি করে রাখছি কি 60-70% আমি তোমাদেরকে করিয়ে দেবো। বাট এবার যে 30% অফ রিমেনিং যেটা আছে ওটা নিজেদেরকে পড়তে হবে, অনেকটাই নিজেদের উপরেও থাকে, কারণ সেলফ স্টাডি ইজ দি বেস্ট স্টাডি বলা হয়, ঠিক ওটাকে তোমাকেই করতে হবে নিজে।
আমি সেলফ স্টাডি তোমাকে করাতে পারবো না, আমি মক টেস্ট নিতে পারবো, ঠিক, বাট সেলফ স্টাডি তোমাকেই করতে হবে। আর যেটা পড়ালাম আমি আশা করি বুঝতে পেরেছো। প্লিজ এই যে নোটস যেটা আছে এই নোটস হিসাবে হচ্ছে পড়তে থাকো ডেলি ডেলি ডেলি। তো অফকোর্স करत करत अभ्यास हो जड़मति हो तो सुजात रसरी आवाज जाते सिल पर पड़त निशान। তো সেম সিচুয়েশনে হচ্ছে পড়তে থাকো, অফকোর্স হচ্ছে কোনো না কোনো জিনিস একদম তোমার জেহানের ভিতরে হচ্ছে। দেখো কনসিস্টেন্সি টেস্ট মানে হচ্ছে বোঝাচ্ছে কোনো সিমেন্ট কতটা পর্যন্ত সে রেজিস্ট করতে পারছে, ইন দ্য সেন্স যদি আমি পেনিট্রেশন করি, পেনিট্রেশন মানে উপর থেকে যখন আমরা জল মিশাচ্ছি 30% যেন হচ্ছে ওয়াটার মিশালে যেটা যেন সে 33 থেকে 35 পর্যন্ত হচ্ছে পেনিট্রেট করতে পারে, এটাকেই আমরা বলে দিই দ্যাট ইজ নোন অ্যাজ দি কনসিস্টেন্সি টেস্ট। আর নিচের থেকে যেন ওটা রিমেইনিং থাকে কত 5 থেকে 7, এটাই কনসিস্টেন্সি টেস্ট দিয়ে আমরা ইনিশিয়াল সেটিং টাইম বা ফাইনাল সেটিং টাইমকে আমরা বের করতে পারি। আমি কনসিস্টেন্সি টেস্ট আমরা পড়বো আস্তে আস্তে, নিচের দিকে আরও আছে যে অ্যাপারেটাস, অফকোর্স ভিকার্ট অ্যাপারেটাস তো আমরা ইউজ করেছি, বাট কনসিস্টেন্সি টেস্ট সিমেন্টের জন্য কি হয় উপর থেকে যেন 33% এন্টার করে ওই নিডলটা, আর নিচের থেকে যেন 5% মানে 7% যেন হচ্ছে বেঁচে থাকে। যেই টাইমে সেটা হচ্ছে সেট হয়ে যাবে, মানে যেরকম নট গ্রেটার দেন হচ্ছে 30 মিনিট বলেছে ওখানে, তো 30 মিনিটে যখন হচ্ছে ওটা সেট হয়ে যাবে ওর উপরে এবার স্ক্র্যাচ আসতে শুরু হয়ে যাবে, তো এর মানে 30 মিনিটে ওটা সেটিং হয়ে গেছে, ওর পরে আর ওটা যাচ্ছে না। 30 মিনিটে যেন হয়, 30 মিনিটের থেকে যদি কম হয়ে যায় বা 30 মিনিটের থেকে বেশি হয়ে যায় তাহলে অফকোর্স হচ্ছে হার্ডনিং মেথড যেটা আমরা বলছিলাম একটু আগে, C3S এর মানে কেমিক্যাল রিয়াকশনটা সব থেকে বেশি হয়ে গেছে ওই সিমেন্টের ভিতরে, জিপসামের মাত্রা ঠিকঠাকভাবে নেই সিমেন্টের ভিতরে, এটাকেই আমরা বলি, এটার থেকে আমরা বেসর করি কি ওটা যদি আমরা এই স্যালারিটা হচ্ছে লাগাই তো এই স্যালারিটা ঠিকঠাকভাবে থাকবে। ক্লিয়ার? সো আই হোপ কি এটা একদম পারফেক্টলি ভাবে ক্লিয়ার আছে। সো থ্যাংক ইউ সো মাচ, ডু টেক কেয়ার অফ ইয়োর সেলফ, ভালো থাকো সুস্থ থাকো, আবার কালকে দেখা হবে। এর পরের সপ্তাহ থেকে আমরা দুটো দুটো করে ক্লাস চলবে, যেহেতু এখন টেটের ব্যাচ চলছে তো এই কারণের জন্য স্টুডিও খালি নেই, তো এর পরের সপ্তাহ থেকে আশা করি খালি হয়ে যাবে স্টুডিও, তো তখন আমরা হচ্ছে দুটো দুটো করে হচ্ছে ক্লাস করব, ঠিক আছে, মানে সপ্তাহে হচ্ছে 12টা ক্লাস হবে তোমাদের বিএমসি ইরিগেশন ইঞ্জিনিয়ারিং, এরপরে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং স্টার্ট হবে অল্টারনেটিভ, মানে সাবসিকুয়েন্টলি এর সাথে সাথে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট হবে। তো ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের আমি ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে তোমাদের কমপ্লিট করে দেবো, মানে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং বিএমসি ধরে রাখো কি ডিসেম্বরের মিড পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। ডিসেম্বরের পর থেকে আমরা SOM স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল যেটা আছে, তো অফকোর্স ওই জিনিসগুলোকে নিয়ে চলবো, যেটা 1 মাসের সময় লাগবে হয়তো, বা ডিসেম্বর থেকে জানুয়ারির মিড পর্যন্ত সময় লাগবে। দুটো আবার দুটো টপিক শেষ হবে, তো আমাদের ইন টোটাল 4টে টপিক কমপ্লিট হয়ে যাবে। জানুয়ারি মিড থেকে ফেব্রুয়ারি মিড পর্যন্ত আবার 1 মাসের সময় আমরা আরও দুটো টপিক অল্টারনেটিভভাবে হচ্ছে কমপ্লিট করব, তো টোটাল 6টা। আর আমাদের মার্চ এন্ড পর্যন্ত তোমাদের 8টা 9টা কমপ্লিট পুরোপুরিভাবে হয়ে যাবে। অফকোর্স ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে অত বেশি কিছু নেই, থিওরি আছে, থিওরি পড়লেই হচ্ছে হয়ে যাবে, বাট নিউমেরিক্যালসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, কেন কিনা নিউমেরিক্যালস কোশ্চেনে আসছে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, আরসিসি স্ট্রাকচার, তো এগুলোর থেকে হচ্ছে নিউমেরিক্যাল আসবে, স্ট্রেন, ঠিক, তো এখান থেকে আমরা নিউমেরিক্যাল ম্যাক্সিমাম পার্টটা হচ্ছে নিউমেরিক্যাল করব, টেনশন করার একদম প্রয়োজন নেই, বেস্ট অফ বেস্ট কন্টেন্ট হচ্ছে তোমরা পাবে, সো টেনশন একদম নিও না, পড়তে থাকো তোমরা শুধু। ওকে, টাটা বাই বাই, টেক কেয়ার, সি ইউ, কালকের ক্লাসে আবার দেখা হবে।